আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওগুলো বানানোর মূল লক্ষ্য হচ্ছে আমাদের ডার্ট ল্যাঙ্গুয়েজ সম্পর্কে খুব বেসিক কিছু আইডিয়া গেইন করার। তো এগুলো থেকে আমরা মোটামুটি ছোটোখাটো কোড লিখতে পারবো। আর কোনো যদি প্রোগ্রামের কোড লেখা থাকে আমাদের ডার্ট ল্যাঙ্গুয়েজে, আমরা চেষ্টা করব যাতে এই নলেজগুলো ইউজ করে আমরা ওই জিনিসগুলো বুঝতে পারি। যেমন হচ্ছে অনেকে আছে ফ্লাটার সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট ব্যবহার করে অ্যাপ বানান, তো তাদের ক্ষেত্রেও এটা কাজে আসতে পারে, যাতে হচ্ছে আপনি বিভিন্ন সিনট্যাক্স বুঝে ওই সিনট্যাক্সগুলো আপনি নিজে রিপিট করতে পারেন, যে কী হচ্ছে আপনি নিজে জানলেন জিনিসগুলো। তো প্রথম ভিডিওতে আমরা একটু শিখব যে বিভিন্ন ভ্যারিয়েবলস এবং বেসিক ফরম্যাট নিয়ে। তো কোডগুলো রান করার জন্য আমার একটা নোটপ্যাড দরকার। তো গুগল করে ডার্ট প্যাড নামে একটা নোটপ্যাড আছে বা নোটবুক আছে। সো dartpad.dev, তো এখানে হচ্ছে আমরা গেলে আমরা দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে ডার্ট ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে এরকম একটা নোটবুক। এটা হচ্ছে ডার্ট নিজেই বানাইছে ওরা। তো এখানে হচ্ছে বাম সাইডে দেখতে পাচ্ছি কোড লেখা। সো এটা হচ্ছে আমার মেনলি নোটবুক অংশটা, এখানে হচ্ছে আমার কোড লিখতে পারি। আর এই কনসোলটাতে হচ্ছে আমার আউটপুটটা দেখাবে যে আমার কোডের আউটকামটা কী। তো আমরা হচ্ছে একদম বেসিক স্ট্রাকচার দেবো। এই ডকুমেন্টেশন হচ্ছে বিভিন্ন ফাংশন বা বিভিন্ন জিনিসপত্র আছে যেগুলোর অর্থ আমরা বুঝতেছি না, বিল্ট ইন, ওটার উপর কার্সার রাখলে আমার ডকুমেন্টেশন ডিটেলস আসবে। তো আমরা বেসিক কোড দিয়ে শুরু করবো। তো শুরুতেই আমি হচ্ছে একদম ব্ল্যাঙ্ক রাখা অবস্থায় রান করে দেখি যে আমার আউটপুট কী আসতেছে। সো কনসোলে আমার ইরর দেখাচ্ছে। সো আমি আমার নোটবুকটা ফাঁকা রাখতে পারতেছি না, তো কিছু তো আমার লিখতে হবে। তো আমার মাথায় আসতে পারে যে বেসিক কোন জিনিসটা লিখলে এটাকে একটা কোড হিসাবে কনসিডার করবো। তো আমরা সবার আগে ভয়েড মেইন, তো ফার্স্ট ব্র্যাকেট দুটো দিয়ে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস বলা হয়। তো এইটা হচ্ছে আমার একটা প্রোগ্রামের খুব বেসিক স্ট্রাকচার। আমি দেখতে পাচ্ছি আমার কনসোলে কোনো ইরর দেখাচ্ছে না। সো এটা হচ্ছে বলতে পারেন যে একটা প্রোগ্রামের, ডার্টের একটা প্রোগ্রামের খুব একটা ইউনিট, যেখানে হচ্ছে আমার কোনো ইরর দেখাচ্ছে না, এবং মাঝখানে যেই ফাঁকা জায়গা দেখতেছি এখানে হচ্ছে আমার কোড লেখা হবে। মেন ফাংশনের কাজ হচ্ছে এর ভিতরে যা থাকবে ওটাই হচ্ছে বারবার রান করা। তো প্রিন্ট মেথডটা আমরা দেখব। তো প্রিন্ট লিখে দুইটা ফার্স্ট ব্র্যাকেট। তো এর ভিতরে আমি যা করব ওটাই হচ্ছে কনসোলে প্রিন্ট হবে। তো আমি চাচ্ছি যে এখানে একটা সেন্টেন্স প্রিন্ট করব, সেই জন্য আমার দুইটা ইনভার্টেড কমা অথবা ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের মাঝখানে আমি যা লিখবো তাই হচ্ছে আমার প্রিন্ট হবে। এবং আমার বেসিক কনভেনশন হচ্ছে প্রত্যেকটা মেথড বা ফাংশন শেষে এই মেন ফাংশনের ভিতরে একটা করে সেমিকলন দেওয়া। তো আমি হচ্ছে সেমিকলন দিলাম, তো দেখলাম যে আমার কোনো ইরর নেই। এই অবস্থায় আমি যদি রান করতে চাই, দেখলাম যে আমার এখনও কোনো ইরর আসতেছে না। এই যে কোনো ইরর আসতেছে না, কিন্তু দেখে মনে হচ্ছে যে কিছু নাই, তাই না? বাট অ্যাকচুয়ালি আছে। এই দুইটা ইনভার্টেড কমার মাঝখানে যে একটা স্পেস ছিল ওটা প্রিন্ট হয়েছিল। তো এখন হচ্ছে আমি একটা কিছু লিখে দেখি, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এটা যদি আমি এখন রান করি, সো আমি আমাদের প্রথম কোড লিখে ফেললাম, যেটা দিয়ে আমি একটা আউটকাম দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড আমার কনসোলে লেখা আসতেছে। তো এখন তো আমি হচ্ছে একটা সেন্টেন্স লিখলাম বিভিন্ন, এখানে একটা এক্সক্লেমেটরি সাইনও ছিল, ওটাও প্রিন্ট হয়েছে। আমি চাচ্ছি কিছু নাম্বার প্রিন্ট করতে, স্পেস দিয়ে 1 2 3 লিখলাম। লেখার পর রান করলাম, যে আমার কিন্তু পুরোটাই কনসোলে দেখাচ্ছে। তো এখন এই জিনিসটা কি আমি একটু বোঝার ট্রাই করি। প্রিন্ট হচ্ছে, এটা একটা সিলি এক্সাম্পল দিয়ে আমি বোঝার ট্রাই করছিলাম যখন প্রথম আমি বুঝি। যে মনে করেন আপনি কোথাও খেতে গেছেন, আপনার প্লেটে সকল খাবার দিয়ে আপনাকে বসায় দিতে পারে খাওয়ার জন্য। আবার আপনার সামনে মাছ, মাংস, ভাত এগুলো হচ্ছে রাখা থাকতে পারে বিভিন্ন পাত্রে। আপনি আপনার প্রয়োজন মতো বা ওখান থেকে যা আছে ওগুলো খেতে পারবেন। তো পাত্রগুলো তো আমি এখানে তো আর মাংসের কোনো এক্সাম্পল থাকে না। তো আমি হচ্ছে সিম্পল একটা এক্সাম্পল কি, আমার এখানে ইনফরমেশনগুলো একটা জায়গায় স্টোর করতে হবে। তো যেই কন্টেনারগুলোতে আমার ইনফরমেশনগুলো স্টোর থাকবে ওগুলোকে আমরা ভ্যারিয়েবল বলি। তো ভ্যারিয়েবলের মধ্যে সব ধরনের ইনফরমেশন থাকতে পারে, বিভিন্ন সেন্টেন্স থাকতে পারে, সিম্বল থাকতে পারে, বা নাম্বার থাকতে পারে। নাম্বারের আবার প্রকারভেদ আছে, ইন্টিজার নাম্বার আছে অথবা ডেসিমেল নাম্বার আছে। সো বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী ভ্যারিয়েবল ডিফারেন্ট ধরনের হতে পারে। সো সিম্পলি আমি VAR, ভ্যারিয়েবলের শর্ট ফর্ম, var স্পেস লিখে একটা ভ্যারিয়েবলের নাম দিব। যেই কন্টেনারের মধ্যে আমি ইনফরমেশনগুলো রাখবো, এখানে var1 লিখলাম, ওই কন্টেনারের নামটা লিখবো, তারপরে ইকুয়াল সাইন দিয়ে
যেই ভ্যালুটা বা যেই ইনফরমেশনটা আমি ওটার মধ্যে স্টোর করতেছি, তো আমি 125 স্টোর করে আমার যেহেতু একটা কাজ হয়ে গেল, আমি একটা সেমিকোলন দিয়ে দিলাম। তো এটা যদি আমি এখন রান করি, কনসোলে কিন্তু আমার আগের মতো হ্যালো ওয়ার্ল্ড 1 2 3 এটাই আসতেছে, কিন্তু কোনো ইরো আসতেছে না। দ্যাট মিনস আমার কোডে কোনো ভুল নাই। তো আমি চাচ্ছি যে এই var1 জিনিসটা আমি প্রিন্টের মাধ্যমে আমি কনসোলে দেখতে চাচ্ছি। তার মানে প্রিন্টের মধ্যে আমি এই ভ্যারিয়েবলটা অ্যাক্সেস করতে চাচ্ছি। তো আমি 1 2 3 মুছে আমি মনে করতেছি যে পাত্রর নাম দিলে যদি হয় তাই হয় নাকি। দেখতে পুরোটা কিন্তু একই কালার। দ্যাট মিনস আমি যদি প্রিন্ট দিই পুরোটাকে কিন্তু আমি একটা সেন্টেন্স হিসাবে দেখবে, টানা সেন্টেন্স হিসেবে। সো রান করলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে var1 দেখাচ্ছে। আমি কিন্তু ওই পাত্রের নাম এটা জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি কি এই পাত্রের মধ্যে বা এই কন্টেনার বা এই ভ্যারিয়েবলটার মধ্যে যে ভ্যালুটা আছে ওটা হচ্ছে আমি দেখতে চাচ্ছি। এর জন্য আমার করতে হবে কি, আগে একটা ডলার সাইন দিয়ে দিতে হবে। সো ডলার সাইন দিয়ে আমার ভ্যারিয়েবলের নাম যদি আমার প্রিন্ট ফাংশনের এই দুইটা ইনভার্টেড কমার মাঝখানে থাকে, তাহলে আমি ভ্যালুটা পাবো। তো রান করলে দেখতেছি যে 125 দেখাচ্ছে। তার মানে আমি আমার ভ্যালুটার অ্যাক্সেস পাচ্ছি এই প্রিন্ট ফাংশনের মাঝখান থেকে। তো এখন হচ্ছে আমি চাচ্ছি যে যেই ভ্যালুটা আমার ভ্যারিয়েবল var1 মধ্যে আছে ওটা আমি এক যোগ করে দেখাবো। দেখতেছি যে আমার +1 এবং হ্যালো ওয়ার্ল্ড একই কালার। তো এই জন্য আমি দেখেন 125 এই ভ্যারিয়েবলের ভ্যালুটা হয়তো প্রিন্ট কনসোলে দেখাচ্ছে, কিন্তু আমার সাম করে কিন্তু দেখাচ্ছে না। তো আমি সাম করার জন্য দুইটা কার্লি ব্রেস বা সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে পুরো জিনিসটা রাখলে আমার পুরো জিনিসটা একটা ভ্যারিয়েবল একটা ক্যালকুলেশন হয়ে তারপর দেখাবে। তো দেখতে পাচ্ছি হ্যাঁ এখন কিন্তু আমার যোগটা হয়ে দেখাচ্ছে। কিন্তু আমি যদি এরকম কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন না দেখাই, সেক্ষেত্রে আমার শুধু ডলার সাইনের পর ভ্যারিয়েবলের নাম লিখলে ওই ভ্যালুটা অ্যাক্সেস পাচ্ছি। তো আমি তো হচ্ছে একটা ইন্টিজার রাখলাম। তো এখন আমি চাচ্ছি যে আরেক ধরনের ভ্যালু রাখবো আমি। তো var লেখার পর var2 লিখি। এটা লেখার পর আমি একটা চাচ্ছি যে একটা সেন্টেন্স হচ্ছে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখবো। তো আমি সিমিলারলি প্রিন্টার যেরকম ছিল এখানেও তাই সিঙ্গেল ইনভার্টেড কমা অথবা ডাবল ইনভার্টেড কমা ইউজ করে আমি কাজ করতে পারি। তো আমি সিঙ্গেল ইনভার্টেড কমা লিখবো। সো হোয়াট ইজ ইউর নেম লিখলাম, তারপর একটা কোশ্চেন মার্ক দিলাম। সো এই var2 হচ্ছে অ্যাক্সেস আমি প্রিন্টে যাচ্ছি। সো একটা স্পেস দিব var1 পর, দিয়ে আবার কিন্তু ডলার সাইন দিয়ে var2 লিখছে। তো রান করলে আমার কিন্তু দেখা যাচ্ছে যে 125 হোয়াট ইজ ইউর নেম। আর ভ্যারিয়েবলে একটা জিনিস আমি বলে রাখি যে ভ্যারিয়েবলে কিন্তু আচ্ছা তার আগে আমি এই জিনিসটা ক্লিয়ার করি যে হোয়াট ইজ ইউর নেমের জায়গায় আমি যদি ওয়ার্ডস লিখতে চাইতাম তখন দেখতেছি যে এখানে সিঙ্গেল ইনভার্টেড কমা হওয়ার কারণে আমার কিন্তু হোয়াটের পরে বাকি জিনিসটাকে কিন্তু আর একটা সেন্টেন্সের পার্ট হিসেবে দেখতেছে না। সেক্ষেত্রে এটা যদি আমি রান করতে যাই আমার কিন্তু ইরর আসবে। তো আমি সেটা যদি অ্যাভয়েড করতে চাই, তো এখানে যেহেতু একটা সিঙ্গেল ইনভার্টেড কমা বা অ্যাপোস্ট্রফি, তো আমি বাইরে যে দুইটা সিঙ্গেল ইনভার্টেড কমা ওটার বদলে ডাবল ইনভার্টেড কমা দিয়ে দিব। দেখতে পাচ্ছি যে দুই সাইডে কিন্তু আমার খালি ডাবল ইনভার্টেড কমা দেওয়া আছে। সো এই অবস্থায় আমার কোনো ইরর থাকবে না। আমি যদি এই অবস্থায়ও রান করি আমার হচ্ছে সেম ভ্যালুই দেখাবে। এই যে সেম ভ্যালু দেখাচ্ছে, হোয়াটস ইওর নেম আসতেছে। তো এটা যেমন একটা সলিউশন। আরেকটা হচ্ছে কি আগের মতনই থাকবে, জাস্ট এই অ্যাপোস্ট্রফির আগে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিব। আমার ইরর আসলে ঠিক করে নিই। এই যে ওয়াটের পর একটা ব্যাকস্ল্যাশ দিয়ে তারপর অ্যাপোস্ট্রফিটা দিব। সেক্ষেত্রে বুঝবে কি এটা হচ্ছে আমার সেন্টেন্সের একটা অংশ, কিন্তু ব্যাকস্ল্যাশটা কিন্তু দেখাবে না আমার আউটপুটে। তো এটা হচ্ছে মোটামুটি ছিল। এখন হচ্ছে আমরা দেখতেছি যে var1 হচ্ছে আমি 125 লিখছিলাম। তো এখন হচ্ছে 0.0 যদি আমি লিখি সেক্ষেত্রে কি 0.1 0.1 যেমন বিভিন্ন আইপি অ্যাড্রেসে এটা কিন্তু এরকম থাকে। তো এরকম ক্ষেত্রে আমি কি করতে পারি যে আমার ইরর দেখাবে, আমার কিন্তু শুধুমাত্র ইন্টিজার এবং ফ্র্যাকশন ভ্যালু দেখাবে। তো 0.0 নিয়ে দেখি, এখন কিন্তু এটাকে যেহেতু 0.0 এটাকে একটা ইন্টিজার হিসাবেই শো করতেছে আউটপুটে। তো এখানে যদি আমি জাস্ট ফ্র্যাকশন 0.23 লিখে দিই, কিন্তু এখন কিন্তু আমার ডেসিমেল হিসাবে আউটপুটটা দিবে। এই যে আমার ডেসিমেল হিসেবে আউটপুটটা পাচ্ছি। এখন অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এখানে var লিখতেছে,
তাই তো? অ্যান্ড যেই ভ্যারিয়েবলের মধ্যে আমি যেই ধরনের ডাটা দিচ্ছি ওই ডাটা টাইপটা অলরেডি কনসিডার করে ফেলবে আর কি, অটোমেটিক কনসিডার করবে। কিন্তু আমি যদি হচ্ছে এটা আলাদাভাবে কল করতে পারি, যেমন এখানে হচ্ছে আমি ধরেন ইন্টিজার টাইপের var 1-এ আমি ইন্টিজার খালি এন্ট্রি নিয়ে দেবো, অন্য কিছু এন্টার করতে পারবে না। সেক্ষেত্রে আমি যদি একটা ফ্লোর ডেসিমেল ভ্যালু দিয়ে রাখি আমার কিন্তু ইরর দেখাচ্ছে। তো আমি এটা মুছে দিলাম, মুছে এখন রান করব। এখন হচ্ছে আমার var 1-এ শুধুমাত্র ইন্টিজার থাকতে পারবে, আর কিছু থাকতে পারবে না। আগে যেমন var দিয়ে আমি যেই ধরনের ডাটা এন্ট্রি দিচ্ছি ওই ধরনের আমার ডাটা টাইপ হয়ে যাচ্ছিলো, ওটা এখন হবে না। তো সিমিলারলি সেন্টেন্সের ক্ষেত্রে আমার কি স্ট্রিং ডাটা টাইপ, সেক্ষেত্রে স্ট্রিংয়ের এসটা হচ্ছে ক্যাপিটাল লেটার। তো আমার হচ্ছে এখনও কাজ করছে, কিন্তু var 2-তে আমি চাইলে এখন অন্য ভ্যালু অ্যাসাইন করতে পারবো না। তো এখানে হচ্ছে আমি ডেসিমেল আনতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমার ডাটা টাইপটা হচ্ছে ডাবল। তো আমার হচ্ছে 125 কিন্তু এখন কোনো ইরর দেখা যায়, তার মানে কি ডাবল ডাটা টাইপে ইন্টিজার প্লাস যত ডেসিমেল নাম্বার সব কিছু আমি এন্টার করতে পারবো। কিন্তু ইন্টিজারে কিন্তু আমি সব কিছু পারতেছিলাম না। ইন্টিজারে আমার শুধুমাত্র ইন্টিজার ভ্যালুগুলো যাবে, কিন্তু কোনো ডেসিমেল ভ্যালু যাবে না। তো ডাবলে যে দেখি আমার ডেসিমেল ভ্যালু দিলে আমি আলাদা হচ্ছে ডেসিমেল ভ্যালু আমি আউটপুটে পাচ্ছি। তো এখন এগুলোর কাজ কি? এগুলোর মূলত কাজ হচ্ছে আমি যখন শুধু অ্যাসাইন করতেছি সেক্ষেত্রে আমি var দিয়ে কিন্তু অ্যাসাইন করব। কিন্তু এই যে আমি কিছু ছাড়া দেখি কাজ করে নাকি, কিছু ছাড়া কিন্তু কাজ করে না, আমার ইরর দেখাবে। রান করে যে ইরর দেখাবে। তো আমার হচ্ছে ডাটা টাইপ লাগতেছে। তো আমার বেসিক্যালি এইগুলোর কাজ হচ্ছে যে ভ্যারিয়েবল দিয়ে আমি যদি কিছু একটা ইকুয়াল দিই অটোমেটিকলি ওই ডাটা টাইপটা আমার অ্যাসাইন হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা হচ্ছে স্ট্রিং নিয়ে কাজ করতেছি, আমি হচ্ছে এটা ডাটা টাইপ চেঞ্জ করতেছি না। এটা মেন কাজটা হচ্ছে কি, আমি যদি হচ্ছে ভ্যারিয়েবলটা আগে ডিক্লেয়ার করে দিই কিন্তু পরে হচ্ছে ওই ভ্যালুর জন্য, ওই ভ্যারিয়েবলের জন্য একটা ভ্যালু অ্যাসাইন করতে চাই, সেক্ষেত্রে আমি আগে থেকে ডাটা টাইপটা বলে দেওয়াটা বেটার। তো আমার এখানে স্ট্রিং var 2 সেমিকলন দিয়ে দিলাম। তো আমি আগে থেকে ভ্যারিয়েবলের ডাটা টাইপটা বলে দিচ্ছি। তো এখন হচ্ছে আমার var 2-তে আমি একটা ভ্যালু অ্যাসাইন করব। তো এটা যদি আমি রান করি আমার হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার এটা যাতে বুঝতে পারি দুইটা কোশ্চেন মার্ক দিলাম যে আমার যাতে চেঞ্জটা আসে। তো রান করে দেখলাম যে আমার হচ্ছে ডিজায়ার্ড ভ্যালুটা আসলো না। তো প্রবলেমটা হচ্ছে কি আমি এখানে ডাবল ইকুয়াল টু সাইন দিয়ে দিয়েছি, এটা ডিফারেন্ট একটা কাজ। সো আপাতত আমার এখানে একটা ভ্যালু অ্যাসাইন করতে হলে আমার একটা ইকুয়াল সাইন দিতে হবে। এখন যদি আমি রান করি দেখতেছি আমার রেজাল্ট আসছে এবং দুইটা কোশ্চেন মার্কও কিন্তু চলে আসছে। তো এখন আমরা দেখি যে এখানে শুধু যদি var রাখতাম কাজ করতো নাকি। হ্যাঁ, var যদি আমি শুধু রাখি সেক্ষেত্রেও কাজ করবে, কিন্তু বেটার কনভেনশন ওটা, যে আমি যদি আগে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করে পরে হচ্ছে অ্যাসাইন করতে চাই, বেটার কনভেনশন হচ্ছে আমার হচ্ছে ওটা ডাটা টাইপটা আগে থেকে বলে দেওয়া। সো রান করলে আমার কিন্তু কোনো চেঞ্জ আসতেছে না। সো এটা গেল। তো এখন হচ্ছে আমরা ডিফারেন্ট একটা জিনিস নিয়ে কাজ করি, যে আমরা হচ্ছে ভ্যারিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করতে চাচ্ছি না, যা থাকবে ওটাই। তো চেঞ্জ না করতে চাইলে সেক্ষেত্রে আমি এটা জাস্ট 125 দিয়ে রাখি, ইন্টিজার নিয়ে কাজ করি নাও। তো varটা আমি সরাই দিলাম। তো আমি জাস্ট কনস্ট্যান্ট লিখবো। সো const লিখলে আমার সরি, তো হ্যাঁ এটা হচ্ছে আমার কোড। এখন হচ্ছে দেখবো যে এটা দিলে আমার কি চেঞ্জটা আসে। বারবার হচ্ছে ডকুমেন্টেশন ওপেন হয়ে যাচ্ছে, তো এই জন্য উইন্ডোটা একটু শিফট হচ্ছে, কারণ অন্য জায়গায় ক্লিক করলে চলে যাওয়া উচিত। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের কোড। তো এখন হচ্ছে আমরা একটু রান করে দেখি কোডটা। দেখলাম যে আমার নর্মাল কাজ করতেছে। এই জিনিসটা কেন করা হয়? এই জিনিসটা হচ্ছে কি, আমার একবার একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম আমার ভ্যারিয়েবলে, সেটা যাতে আমি ফিউচারে ভুলে চেঞ্জ না করে ফেলি। সো আমি var 1 আবার হচ্ছে একটা ভ্যালু অ্যাসাইন করা ট্রাই করতেছি, কনস্ট্যান্ট যেহেতু। তো এখন হচ্ছে আমার ইরর আসবে, অন্য সময় কিন্তু এই ইররটা আসতো না। দেখলাম যে কনস্ট্যান্ট ভ্যারিয়েবলের কোনো ভ্যালু অ্যাসাইন করা যাবে না। সো এটার ইররের মতন আরেকটা ডাটা টাইপ আছে ফাইনাল। তো এটা যদি আমি রান করি সেম জিনিস, ফাইনাল ভ্যারিয়েবলও আমার কিন্তু কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারি না। সো কনস্ট্যান্ট এবং ফাইনাল অলমোস্ট কাছাকাছি, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে
কনস্ট্যান্ট ভ্যারিয়েবল যেটা, ওটা হচ্ছে যখন কম্পাইল করতেছি, কম্পাইলের পরে ওটার ভ্যালু চেঞ্জ করা যাবে না আর। কিন্তু ফাইনাল ভ্যারিয়েবলটা হচ্ছে কি, আমার যতবার কোডটা রান হবে ততবার আমার var1 হচ্ছে ভ্যালু একটা অ্যাসাইন হওয়ার পর একবার অ্যাসাইন হবে, কিন্তু ওটার পরে আর চেঞ্জ হচ্ছে না। জিনিসটা অনেকটা কাছাকাছি মনে হলো যখন ব্রড স্কেলে, যেমন হচ্ছে আপনি ফ্লাটার দিয়ে যদি অ্যাপ বানাতে চান, সেক্ষেত্রে কি আমার ফাইনাল এবং কনস্ট্যান্টের ডিফারেন্স বোঝা যাবে। তো ইন্টিজার দিয়ে আমি দেখলাম যে আমার ভ্যালুটা কিন্তু চেঞ্জ হচ্ছে, যে 125-এর জায়গায় 38 আমার দেখাচ্ছে। কারণ আমি যদি দুইটা ব্যাকস্ল্যাশ দিই তাহলে কিন্তু এই লাইনটা কমেন্ট হয়ে যাবে মানে কি এই লাইনটা আমার রিড করবে না প্রোগ্রামে। তো আমি জাস্ট বেসিক আমার কোডটা পাচ্ছি। তো আমার ইন্টিজার 125 দেখাচ্ছে, হোয়াট ইজ ইওর নেম দেখাচ্ছে। এটা হচ্ছে মোটামুটি একটা ক্লিন কোড। তো আমরা হচ্ছে তাহলে বেসিক কোন ফরম্যাটটা ফলো করব। তো প্রথমে আমি বেসিক যেই ফরম্যাটটা দেখবো যে var1 আমি কিন্তু ভ্যালুটা শুরুতে অ্যাসাইন করে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে আলাদা ডাটা টাইপ বলে দেওয়ার দরকার নেই কোনো, যেহেতু আমি ভ্যারিয়েবল যেখানে ডিক্লেয়ার করতেছি ওখানে অ্যাসাইন করে দিচ্ছি। আমি সুন্দর মতন ইন্টিজারটা সরাই দিতে পারি, সরাই দিয়ে আমি খালি var লিখব। আর সেকেন্ডটার ক্ষেত্রে যেহেতু আমি হচ্ছে কোনো ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি না, প্রথমে আমি হচ্ছে ভ্যারিয়েবল কল করে পরে অ্যাসাইন করছি, এই জন্য আমি হচ্ছে স্ট্রিং ভ্যারিয়েবল টাইপ বলে দিচ্ছি। তো এতটুকুই ছিল আজকে। কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশন অফকোর্স জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। গতকালকের ভিডিওতে আমরা বিভিন্ন ভ্যারিয়েবল সম্পর্কে দেখেছিলাম। আজকের ভিডিওতে আমরা বিভিন্ন কন্ডিশনাল স্টেটমেন্ট এবং ফর লুপ সম্পর্কে জানার চেষ্টা করব। তো আমরা হচ্ছে প্রথমে আমাদের বেসিক সিনট্যাক্সটা দেখব। তো আগে যদি মনে করি আগের দিনে আমরা যা করেছিলাম যে ভয়েড মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ করে, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যা লিখতেছিলাম ওটাই হচ্ছে আমার রান হবে। এতটুকু কনসেপ্ট আমাদের আগে থেকে জানা আছে। তো এখন হচ্ছে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। ভ্যারিয়েবল একটা ডিক্লেয়ার করে আমরা হচ্ছে একটা ভ্যালু দিয়ে রাখি। তো ভ্যালু দিয়ে আমরা হচ্ছে একটা ইফ এলস কন্ডিশন দিয়ে এটা কি ইভেন না অড এটা চেক করব। তো আগে ইফ এলস কন্ডিশনের প্রথম সিনট্যাক্সটা আমরা দেখে নিই। তো আমরা ইফ লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করার পর একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করব। তো সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়ে গেলে এলস লেখার পর আবার সেকেন্ড ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করব। সো ইফের যে ফার্স্ট ব্র্যাকেটের যে পার্টটা আছে ওটার ভিতরে আমার হচ্ছে একটা কন্ডিশন দেওয়া থাকে। ওই কন্ডিশন যতক্ষণ পর্যন্ত সত্য বা ট্রু ততক্ষণ হচ্ছে ইফের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেই কোডগুলো লেখা থাকবে ওগুলো রান হবে। এবং এটা যদি সত্য না হয় এবং এলস কন্ডিশনটা আমাদের দেওয়া থাকে, সেক্ষেত্রে এলসের ভিতরের কোডগুলো আমার রান হবে। তো আমাদের হচ্ছে এই প্রথমে এলস কন্ডিশন নিয়ে আমরা মাথা ঘামাবো না, আমরা হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্ট নিয়ে কিছু কাজ করে দেখি। তো আমরা যেটা বললাম যে ইভেন নাকি অড এটা আমরা আলটিমেটলি চেক করব। তো আমরা আগে চেক করি যে ইভেন নাকি এটা লেখার যে কোডটা কীভাবে লিখবো। তো আমরা এখানে তো কন্ডিশন দিতে হবে যে আমি var1 ইভেন নাকি। তো আমরা ইভেনের কন্ডিশন জানি, যদি হচ্ছে কিছু 2 দিয়ে ভাগ হলে ভাগশেষ 0 থাকে তখন হচ্ছে আমার ওটা হচ্ছে একটা ইভেন নাম্বার। তো আমার হচ্ছে পার্সেন্ট সাইনটার মানে হচ্ছে এটাই যে var1%2, এখানে যে কোনো কিছু হতে পারে। এর মানে হচ্ছে var1কে আমি পরে পার্সেন্ট সাইনের পরে মানে এখানে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যা থাকবে ওটা রিটার্ন করবে। সো ওটা 2-এর সমান নাকি এটা আমরা চেক করব। তো এখানে হচ্ছে আমরা ইকুয়াল সাইন দিব না কেন, কারণ হচ্ছে ইকুয়াল সাইন মানে কিন্তু হচ্ছে একটা ভ্যালু অ্যাসাইন করা একটা ভ্যালু ভ্যারিয়েবলের সাথে। আমি কিন্তু চেক করতেছি, চেক করার জন্য ডাবল ইকুয়াল টু এটা সম্পর্কে আমার খেয়াল রাখতে হবে। ডাবল ইকুয়াল টু 0 হবে। তো আমি যদি var1 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2-এর সমান হয়, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে ইভেন নাকি অড। সো এটা ট্রু হলে ইভেন হবে, এই জন্য আমি হচ্ছে প্রিন্ট ইভেন করব, দিয়ে সেমিকোলন দিয়ে দিচ্ছি। এবং এই কন্ডিশনের পরে আমার আলাদা বাইরে প্রিন্ট হবে কি ডান। আমি এই কন্ডিশন ট্রু হলেও ডান দেখাবে, না হলেও ডান দেখাবে। সো এখন হচ্ছে আমরা রান করে দেখি।
সো আমাদের দেখতে পাচ্ছি যে ইফ কন্ডিশনের ভিতরের জিনিসটা আমার রান হচ্ছে না। রান না হওয়ার কারণ কি, আমার যেই var1-এর ভ্যালুটা দেওয়া ছিল ওটা কিন্তু একটা অড ভ্যালু, বাট আমি ইভেন চেক করতেছি, এটা যেহেতু ট্রু হয়নি, আমার কোনো এলস কন্ডিশনও নাই, সেই জন্য আমার ইভেন দেখাচ্ছে না, খালি ডান দেখাচ্ছে। তো আমি হচ্ছে একটা ইভেন নাম্বার দিয়ে দেখি। সো 8 দেওয়ার পর এখানে হচ্ছে আমি যদি রান করি, আমি দেখতে পাচ্ছি যে আমার ইভেন দেখাবে। তো আমার হচ্ছে এতটুকু কাজ করেছে। তো এখন হচ্ছে ইভেন, তো আমি দেখাতে পারছি, আমি হচ্ছে চাচ্ছি যে ইভেন হলেও দেখাবে, অড হলে অড দেখাবে। সো এই জন্য আমার এলস স্টেটমেন্ট আনছে। তো ইফ শেষ হয়ে গেলে এলসের পর দুটো সেকেন্ড ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে ওটার ভিতরে আমি কোড লিখতে পারি যে প্রিন্ট অড। তার মানে যদি আমার 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যদি 0 হয়, আমার হচ্ছে ইভেন দেখাবে, এবং ভাগশেষ যদি 0 না হয় বাকিগুলো তো অড অফকোর্স। তো আমি জাস্ট এটা রান করে দেখি, আমার হচ্ছে যেহেতু ইভেন নাম্বার দেওয়া আছে ইভেন দেখাচ্ছে, আমি একটা অড নাম্বার দিয়ে দেখি আগেরটা। তো রান করলে আমার কিন্তু এখন অড দেখাচ্ছে এখন, এই যে। তো আমরা মোটামুটি ইভেন এবং অড আমরা বের করতে পারতেছি ইফ এলস স্টেটমেন্ট দিয়ে। তো এখন হচ্ছে আরেক ধরনের স্টেটমেন্ট লেখা যায় ইফ এলস ইফ। অনেক সময় আছে যে আমার ইফ কন্ডিশন ট্রু না হলে আমি আরেকটা কন্ডিশন চেক করে দেখতে পারি যে ওটা ট্রু হয় নাকি, এবং ওটা ট্রু না হলে আমি আরেকটা চেক করতে পারি, এবং অনেকগুলো চেক করার পর যদি আমার কোনোটাই কাজ না হয় তখন হচ্ছে আমার এলসের কাছে আমি ফিরে আসবো। সো আমি খালি একটা দেখবো যে আমার ইফ কন্ডিশন ট্রু না হলে আমি আরেকটা কন্ডিশন চেক করব, ওটা না হলে আমি এলসে বাই ডিফল্ট, এলস একটা ডিফল্ট বলা যায় যে যদি একটা কন্ডিশন ট্রু না হয় তখন হচ্ছে এলস কাজ করবে। তো আমি চেক করতে যাচ্ছি যে 3 দিয়ে ভাগ যায় নাকি একটা নাম্বার, আমার 2 দিয়ে যদি না ভাগ যায় তাহলে হচ্ছে 3 দিয়ে ভাগ যায় নাকি, ওটা আমি চেক করব। সো 3 দিয়ে ভাগ গেলে কি ভাগশেষ ভার্ব 1% 3 হলে ওটার ভাগশেষ আমার 0 হবে, 3 দিয়ে যদি ভাগ যায়। এই জন্য আমি চেক করতেছি যে ওটার ভাগশেষ 0 নাকি। তো এই কন্ডিশনটা যদি ট্রু হয় আমি কি প্রিন্ট করতে চাচ্ছি যে এটা ডিভিজিবল বাই 3। তো আগেরগুলো আমি চেঞ্জ করে দিই, আমি হচ্ছে শুধু ইভেন দেখতে যাচ্ছি না, এখন আমি হচ্ছে ডিভিজিবল বাই 2 দেখব। এলস হচ্ছে কি আদার্স লিখবো আমরা। তো এখানে হচ্ছে আমরা যে প্রিন্ট করব কি আদার্স। এখন যদি আমরা রান করি আমার আদার্স দেখাচ্ছে, তার মানে আমার var1-এ যে নাম্বারটা দেওয়া আছে ওটা না 2 দিয়ে ভাগ যায় না 3 দিয়ে ভাগ যায়। তো এখন হচ্ছে আমরা চেক করব যে এই নাম্বারটা এমন একটা নাম্বার দেবো যেটা হচ্ছে 2 অথবা 3 যে কোনো একটা দিয়ে ভাগ যায়। সো আমরা হচ্ছে লাস্টে 26 দিয়ে দেখি। তো রান করলাম। সো এটা হচ্ছে আমার ডিভিজিবল বাই 2। তো আমরা হচ্ছে যদি এমন একটা কন্ডিশন দিয়ে এটা 3 দিয়ে ভাগ যাবে, সো 3 বাড়ালাম, সো ডিভিজিবল বাই 3 কিন্তু। তো এটা হচ্ছে মোটামুটি আমার কোডটা ইফ এলস ইফ কীভাবে কাজ করে। তো এই সিনট্যাক্স দিলে আমার যেই কন্ডিশনটা ট্রু হবে ওই অনুযায়ী কাজ করবে। এবং এলস স্টেটমেন্টের কাজ কি, যদি আমি এলসটা অ্যাড করি তাহলে কি আমার যত কন্ডিশনগুলো দেওয়া আছে ওগুলো যদি ট্রু না হয় তখন হচ্ছে আমার ওটা রান করবে এলস। তো আমি আবার এটা মুছে দিই। তো আমরা লুপ শুরু হওয়ার আগে আমি আরেকটা জিনিস নিয়ে একটু শেখার ট্রাই করি। তো আমরা ভ্যারিয়েবল যেটা দেখছিলাম ওটা কিন্তু সবসময় একটা স্পেসিফিক ডাটা টাইপের ভ্যালু অ্যাসাইন করতে পারে নিজের মধ্যে, এবং একটাই ভ্যালু অ্যাসাইন করতে পারে। তো আমি এক্সাম্পল দিয়েছিলাম গতদিন যে ভ্যারিয়েবলটা কি, একটা মানুষকে খেতে দেওয়া হলো বিভিন্ন পাত্রে, মাছ মাংস ডাল ভাত দেওয়া হলো বিভিন্ন পাত্রে। তো একটা পাত্র হচ্ছে একটা ভ্যারিয়েবল, এবং যেই জিনিসগুলো আছে আমার খাবার তো দিতে পারি না, একটা ইনফরমেশন, ওই ইনফরমেশনগুলো হচ্ছে এক একটা পাত্রের মধ্যে আমার রাখা বা একটা ভ্যারিয়েবলে রাখা। তো খাবার সার্ভ করার সময় আমাদের কি ট্রে থাকে না অনেক সময়। তো একটা নতুন ডাটা টাইপ আছে সেটা হচ্ছে লিস্ট। ওটা হচ্ছে কি অনেকটা এরকম যে এখানে অনেক ধরনের ডাটা টাইপের অনেক ডাটা আমি জাস্ট একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে পারি। তো এটা হচ্ছে লিস্ট টাইপ বলা হয়। এটাও একটা ডিফারেন্ট ডাটা টাইপ। এখানে হচ্ছে অনেকগুলো ইনফরমেশন আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি রাখতে পারতেছি, অনেকটা এই খাবার সার্ভ করার মতন, ট্রের মতন অনেকটা। এবং ওটা হচ্ছে আমি আবার আমার প্রয়োজন মতো আমার ট্রের সব খাবার যেমন আলাদা করে আনতে হচ্ছে না, আমি চাইলে একটা আলাদা বাটি নিয়ে আসতে পারি। সেরকম লিস্ট ভ্যারিয়েবলের মধ্যে আমি হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে বিভিন্ন ইনফরমেশন কমা দিয়ে লিখবো।
তো ওটা হচ্ছে আমি আমার প্রয়োজন মতো কল করে নিতে পারবো। ওটা কিভাবে করবো আমরা দেখবো। তো আমি বিভিন্ন ধরনের যে ডাটা দিচ্ছি, এখানে ইন্টিজার দিলাম, আমি একটা ডেসিমেল নাম্বার দিয়ে দেখি, ডেসিমেল নাম্বার দেওয়ার পর একটা স্ট্রিং টাইপের নাম্বার দিয়ে রাখি, সব কিছুই রাখা যাবে আমার লিস্টের মধ্যে। তো আমার var2 হচ্ছে আমার একটা লিস্ট। এখন হচ্ছে আমি চেষ্টা করব কি যে এই জিনিসটা প্রিন্ট করে দেখার জন্য। সো ডানের পরে আমি হচ্ছে একটা $সাইন দিয়ে var2 লিখব। সো var2 দিয়ে এখন হচ্ছে আমরা দেখি কি আসে, আর প্রথমটা কমেন্ট করে দিই আমরা। তো এখন হচ্ছে আমরা একটু নামাই, ঠিক আছে, হ্যাঁ রান করে দেখি আমরা। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ডানের পরে আমার পুরো স্ট্রিংটা প্রিন্ট হয়ে যাচ্ছে। তো আমি একটু জাস্ট সৌন্দর্য বর্ধনের জন্য আমি পরের লাইনে লিখতে চাচ্ছি। তো এখানে \n নামের একটা কিওয়ার্ড আছে। তো এটা লিখলে কি হয়, এটা হচ্ছে টাইপের সময় এন্টার চাপার মতো একটা, যে লাইনের পরে \n থাকলে প্রিন্টের মধ্যে ওটা পরের লাইনে প্রিন্ট হবে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি পরের লাইনে প্রিন্ট হচ্ছে, কিন্তু \n কিন্তু প্রিন্ট হচ্ছে না। এটা একটা কমান্ড টাইপের বলতে পারে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার পুরা লিস্টটাই কিন্তু হচ্ছে প্রিন্ট হচ্ছে, কিন্তু আমি চাচ্ছিলাম যে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট ওয়াইজ আমি প্রিন্ট করতে চাচ্ছিলাম। তো এটা হচ্ছে আমরা কিভাবে করব, যে var1 যেমন হচ্ছে আমরা খাবার নেওয়ার সময় বলতে পারি যে ভাই আমাকে মিষ্টির বাটিটা দেন বা আমাকে পায়েসের বাটিটা দেন। তো এখানে তো ওভাবে আমরা কল করতে পারছি না। এখানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা পজিশন দেওয়া থাকে, যেটা হচ্ছে 0 থেকে আমার যতটা এলিমেন্ট আছে তার 1 কম পর্যন্ত। এটা মানে কি আমরা বুঝতে পারবো যে ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে 0, লাস্ট এলিমেন্টটা হচ্ছে পজিশন n-1। এখানে যদি 10টা থাকে, সো লাস্ট এলিমেন্টের পজিশন হচ্ছে 9। তো আগে চেক করে নিই যে আমার মোট কতটা এলিমেন্ট আছে এই ভ্যারিয়েবলের মধ্যে, লিস্ট ভ্যারিয়েবলের মধ্যে। তো একটা ভ্যারিয়েবল দিচ্ছি, ওটা হচ্ছে var2 এর লেন্থ আমরা মেজার করবো। সো var2 ডট লেন্থ এই মেথডটা ইউজ করলে এই লিস্টের লেন্থ কত ওটা হচ্ছে আমার n ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে যাবে। সো ওটা হচ্ছে আমরা প্রিন্ট করে দেখি যে আমার লেন্থ কত। তো এটা যদি আমি রান করি, যে আমি দেখতে পাচ্ছি 5 আসছে, তার মানে হচ্ছে এই লিস্টে 5টা এলিমেন্ট আছে। তো আমি গুণে দেখতে পাচ্ছি যে 5টাও আছে। তো এখন হচ্ছে আমার এখানে কিভাবে কল করতে পারবো, প্রত্যেকটা পজিশনের যেমন বললাম একটা করে নাম চলে আসছে। তো আমার পজিশনের নামটা থাকবে কিভাবে, 0 থেকে n-1 পর্যন্ত। তো আমার এই ক্ষেত্রে আমার 0 থেকে 4 পর্যন্ত প্রত্যেকটা পজিশন দেওয়া আছে। প্রথম এলিমেন্টের পজিশন হচ্ছে 0, সেকেন্ড এলিমেন্টের পজিশন হচ্ছে আমার 1, থার্ড এলিমেন্টের 2, এভাবে হচ্ছে আমরা আগাতে পারি। তো এখানে হচ্ছে কি আমার var2 এর পরে থার্ড ব্র্যাকেটের ভিতরে ওই পজিশন লিখলে ওই ভ্যারিয়েবলে আমি অ্যাক্সেস পাবো। তো 0 লিখলে আমি প্রথম এলিমেন্টে অ্যাক্সেস পাবো। এখানে যদি আমার লাস্ট এলিমেন্ট n-1 মানে 4, তো 4 লিখলে আমি লাস্ট এলিমেন্টে বা 5th এলিমেন্ট অ্যাক্সেস পাবো। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে লাল রঙের দেখাচ্ছে থার্ড ব্র্যাকেটটা, এটা হচ্ছে অন্যান্য স্ট্রিংয়ের মতন। তো আমার মনে আছে যে আমি খালি ভ্যারিয়েবল দিয়ে কল করলে আমার ডলারের পর খালি ভ্যারিয়েবলের নাম লিখতে পারতাম। সো পুরোটার জন্য আমাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পুরো জিনিসটা লিখতে হবে। এখন যদি আমি রান করি, দেখতে পাচ্ছি আমার পুরো লিস্টটা প্রিন্ট না হয়ে খালি 5 নাম্বার এলিমেন্ট মানে হচ্ছে 4 পজিশনের যে এলিমেন্টটা ওটা কিন্তু আমার প্রিন্ট হচ্ছে। তো এটার বদলে যদি আমি 2 দিই, তার মানে কি থার্ড এলিমেন্টটা আমার প্রিন্ট হবে, এক বেশি, এখানে যা লিখবো তার এক বেশি আর কি। তো এখন যদি আমি 1 দিয়ে দেখি, রান করি, আমার হচ্ছে 3 প্রিন্ট হচ্ছে। আমার 0 দিলে আমার প্রথম এলিমেন্টটা প্রিন্ট হবে। তো হোপফুলি সবাই হচ্ছে বেসিক আইডিয়াটা ধরতে পেরেছি যে লিস্ট ভ্যারিয়েবলটা কী এবং কাজ কী এবং কীভাবে ওটার ভ্যালুগুলো আমি অ্যাক্সেস করতে পারি। তো এটাই ছিল মোটামুটি লিস্ট সম্পর্কে। পরবর্তীতে আমরা দেখবো আরও এফিসিয়েন্টলি ডাটাগুলো আমরা কালেক্ট করতে পারি এবং বিভিন্নভাবে ম্যানিপুলেটও করতে পারি ওই ডাটাগুলো। তো এটা ছিল মোটামুটি লিস্ট সম্পর্কে। তো আপাতত আমরা এটা শেষ করি, আমাদের হচ্ছে ফর লুপ সম্পর্কে দেখবো আর কি। তো তার আগে হচ্ছে এটা আমরা ক্লোজ করি আর কি। সিলেক্ট করি সবগুলা, পুরোটাই ডিলিট করি ফর নাও। তো এতটুকু হচ্ছে আমি ডিলিট করলাম। এরপরে আমরা লুপ সম্পর্কে একটা ধারণা দেবো। লুপ বলতে ফর লুপ মেনলি দেখবো আমরা।
সেম সিনট্যাক্স, যে ফরের পর একটা কন্ডিশন থাকবে এবং তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা থাকবে ওটা হচ্ছে আমার কোড। সো ভিতরে যে কন্ডিশন থাকবে ওটার হচ্ছে একটা স্পেসিফিক নিয়ম আছে। সো এইখানে কাজটা কি হয়, লুপ জিনিসটা হচ্ছে কি, এই ভিতরে যে কোডটা থাকবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, তো ওই কন্ডিশনটা যতক্ষণ ফুলফিল হবে ওই জিনিসটাই, ওই কোডটা বারবার রান হতে থাকবে। তো এটা হচ্ছে আমরা একটু কাজ করলে আরও বেশি ভালোভাবে বুঝতে পারবো। তো তার আগে আমরা প্রিন্ট লিখে নিই। তো এই প্রিন্টটা হচ্ছে কি, এই লুপের কাজ শেষ হয়ে গেলে এই ডান জিনিসটা প্রিন্ট হবে। সো এই টেক্সট প্রিন্ট হবে লুপ। তো আমি হচ্ছে এটা শেষ হয়ে গেলে সেমিকলন দিলাম। এখন হচ্ছে কন্ডিশনটা কীভাবে দিব আমরা ফর লুপে, ওটা আগে দেখি। সো আমরা হচ্ছে প্রথমে একটা ইনিশিয়াল কন্ডিশন দিতে হয়, যে এটা একটা কাউন্ট করার মতন, যে একটা পার্টিকুলার কাউন্ট দিব, যে এত পর্যন্ত গুণা পর্যন্ত এই কাজটা করবে। আমার ছোটোবেলায় খেলতাম না আমরা লুকোচুরি, তো বলতো না 1 থেকে 100 পর্যন্ত গুণ, 100 গুণার পরে তুই হচ্ছে খুঁজবি সবাইকে। সো অনেকটা ওরকম আর কি, যে একটা ইনিশিয়াল ভ্যালু দেওয়া থাকে, ওটা থেকে একটা কন্ডিশন দেওয়া থাকবে যে কত পর্যন্ত। তো আমি হচ্ছে চাবো কি, আমার হচ্ছে এন পর্যন্ত, মানে এনের আগ পর্যন্ত আমার এই লুপটা চলবে। তো এরপরে হচ্ছে কি, প্রত্যেকটা জিনিস আমি সেমিকলন দিয়ে ভাগ করে দিচ্ছি। তো আমার তো একটা ইনক্রিমেন্ট লাগবে, তাই না? না হলে তো সবসময় যদি 0 গুণে, তাহলে কিন্তু আমার এনের সবসময় ছোটোই থাকবে এবং এই লুপটা সারা জীবন চলতে থাকবে। সেটা কিন্তু আমরা চাই না, যে একটা স্পেসিফিক কাউন্ট, যে 1 থেকে 100 পর্যন্ত গুণ। না হলে আমি যদি বলি যে গুনতে থাক, তারপর খুঁজিস কত পর্যন্ত গুনতে থাক। সো এটা আমার বলে দিতে হবে। সো আমি বলে দিয়েছিলাম আগে যে 100 রাখ পর্যন্ত, বা এখানে হচ্ছে কি লেন্থের রাখ পর্যন্ত আমি কত করে করে গুনবে, 1-এর পর 100 গুনলে কিন্তু হবে না, 1-এর পর 2 গুনতে হবে। সো 1 করে করে বাড়বে, এটাই আমরা বলে দিচ্ছি এই কোডের মাধ্যমে, যে i=i+1। সো আগের ভ্যালু যা থাকবে ওটাই 1 করে করে বাড়বে। তো এখানে হচ্ছে আমার যদি 0 থাকে তাহলে 1 হবে পরের বার, তারপর লুপটা আরেকবার চললে 2 হবে, তারপর আরেকবার চললে 3 হবে, আরেকবার চললে 4 হবে, আরেকবার চললে 5 কিন্তু কন্ডিশনটা ট্রু করবে না। তো তখন হচ্ছে আমার লুপ থেকে বের হয়ে যাওয়ার পর খালি ডানটা প্রিন্ট হবে। তো এখানে যেহেতু আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিছু লিখিনি, তো লুপটা আমার চলেছে কিন্তু কোনো আউটপুট দেখায়নি, তো খালি ডান প্রিন্ট হয়েছে। তো তার আগে হচ্ছে একটা জিনিস ঠিক করে নিই, i=i+1কে আমরা i++ লিখতে পারি শর্টে। তো এটা দিয়ে আমরা হচ্ছে একটা কিছু প্রিন্ট করব, যাতে আমরা বুঝতে পারি যে আমার লুপটা ঠিকভাবে চলতেছে। তো আমি প্রিন্ট করে আয়ের ভ্যালুটাই প্রিন্ট করব, যে কীভাবে চলতেছে। সো প্রিন্ট লিখব, তো প্রিন্ট লেখার পর সেমিকলন দিলাম, রান করলাম। তো এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমার 0 থেকে 4 পর্যন্ত কিন্তু প্রিন্ট হচ্ছে, তারপর ডান প্রিন্ট হচ্ছে। 5 কেন প্রিন্ট হলো না? আয়ের ভ্যালু যখন 5 হয়ে যাবে তখন হচ্ছে কি 5 কিন্তু 5-এর থেকে ছোট না, সমান। তো যেহেতু আমি খালি লেস দেন দিয়েছিলাম, এই জন্য আমার এটা কাজ করবে না। তো 5 হয়ে গেলে লুপ থেকে বের হয়ে আমার ডান প্রিন্ট হয়েছে। তো এখন হচ্ছে কি, আমার যেহেতু দেখতেছি নাম্বার বাড়তেছে, ওটা দিয়ে কিন্তু আমি হচ্ছে আমার লিস্টের ভ্যালুগুলো একটা ফর লুপ দিয়ে প্রিন্ট করার চেষ্টা করবো। আগে কিন্তু আমার এটা পারতেছিলাম না, তো আমি জাস্ট কী মিন করতেছি ওটা বোঝানোর ট্রাই করি। তো প্রিন্টের ভিতরে আমি হচ্ছে অ্যাক্সেস করি আগে আমার লিস্টের প্রত্যেকটা ইন্ডেক্সে, আবার 2 থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি প্রত্যেকটা ইন্ডেক্স নিব। তো আগে হচ্ছে কী হচ্ছিলো, প্রত্যেক এলিমেন্টের জন্য আমার আলাদা আলাদা লিখে লিখে প্রিন্ট করতে হচ্ছিলো। যেহেতু আমি একটা লুপের মধ্যে আসি এবং আয়ের ভ্যালু কিন্তু আমরা দেখতেছি যে রেগুলারলি বাড়তেছে 1 করে করে, তো এই জন্য আমি আয়ের ভ্যালু দিয়ে যে 1 থেকে 4 পর্যন্ত প্রত্যেকটা ইন্ডেক্সের এলিমেন্টগুলো আমরা প্রিন্ট করতে পারবো এটার মাধ্যমে। সো আমি যদি জাস্ট ভ্যারিয়েবলটা লিখে দিই এখানে, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট 1 করে করে প্রিন্ট হবে। তো আমরা দেখি কি বললাম তাই হয় নাকি। তো লিখলাম। তো এখানে কি আয়ের ভ্যালু যখন 0 থাকবে ফার্স্ট এলিমেন্ট আসবে, এভাবে করে করে 4 নাম্বার এলিমেন্ট পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্ট প্রিন্ট হয়ে যাবে, মানে 5 নাম্বার এলিমেন্ট অ্যাকচুয়ালি। সো 4 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত। তো আমরা দেখতে পাচ্ছি যে আমার লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট আমার প্রিন্ট হচ্ছে, আর হচ্ছে তারপর যখন প্রিন্ট হয়ে গেল আমার ফর লুপ থেকে বের হয়ে ডান হয়ে গেল। তো এই পর্যন্তই ছিল আজকে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। কোনো ডাউট থাকলে অফকোর্স কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।
তো আজকে আমরা দেখব কিভাবে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ফাংশন আমরা লিখব। অ্যাকচুয়ালি ফাংশন অলরেডি ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ফাংশন আছে, বাট আমরা মেনলি দেখবো যে ইউজার ডিফাইন্ড, মানে হচ্ছে আমি ইচ্ছা মতন যে ফাংশন হচ্ছে আমরা কীভাবে লিখব বা বানাবো। তো ফাংশন লেখার আগে জানতে হবে যে ফাংশন জিনিসটা কি। আমরা অলরেডি কিন্তু অনেক ফাংশন নিয়ে কাজ করে ফেলেছি অলরেডি। তো কিভাবে, আমরা সবার আগে আমার বেসিক যে ফরম্যাটটা দেখেছিলাম ওটা ছিল কি, ভয়েড মেইন। সো এটা যে আমার বেসিক স্ট্রাকচারটা ছিল, এটা কি করতো আমি বলেছিলাম যে এই এই জিনিসটা যখন আমি কল করতেছি তখন হচ্ছে আমার এর ভিতরে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি যা যা লিখতেছিলাম ওগুলো হচ্ছে আমার রান করার কাজটা ছিল এই মেইন ফাংশনটা। তো এটা কিন্তু একটা ফাংশন। তো এটা হচ্ছে আমি ডিফাইন করিনি, এই ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যখন বানানো হয় তখন হচ্ছে এই ফাংশনকে ডিফাইন করা হয়েছিল যে এটা যখন কল করা হবে এর ভিতরে হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা লেখা থাকবে ওটাই হচ্ছে রান করা হচ্ছে এই মেইন ফাংশনটার কাজ। তারপর আরেকটা ফাংশন আমরা কাজ করেছিলাম, সেটা হচ্ছে কি প্রিন্ট। প্রিন্ট লিখে এটার ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি যা লিখতাম যে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে আমি যখন এটা রান করতাম তখন কিন্তু আমার এই যে একটা জিনিস প্রিন্ট হচ্ছিল। সো এটাও হচ্ছে আরেকটা ফাংশন। এগুলো হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন না, এটা হচ্ছে আমার বিল্ট ইন কিছু ফাংশন। তো আজকে আমরা শিখবো যে ইউজার ডিফাইন ফাংশন আমরা কীভাবে লিখব। তো এই যে প্রিন্ট ফাংশন দেখতেছি বা মেইন ফাংশন দেখতেছি, এটা কিন্তু একটা জায়গায় ডিফাইন করা আছে। তো বারবার আমি ডিফাইন কথা বলতেছি কারণ কি, যে একটা ফাংশন যখন আমার ব্যবহার করতে হয় ওই ফাংশনের কাজ কী, ওটা ফরম্যাট কী, ওটা আমরা কীভাবে ব্যবহার করব ওটা আমার আগে থেকে বলে দেওয়া থাকতে হবে। তো আমার ফাংশন কি এটা তো বুঝতে পারছি, লাইক নাম থেকে বোঝা যায় ফাংশন মানে একটা কাজ করা। তো আমি হচ্ছে একটা স্ট্রাকচারের মাধ্যমে এরকম একটা ফরম্যাট থাকবে আমার, যেটার মাধ্যমে আমি যদি কল করে ওই জিনিসটাকে বা কোডের মধ্যে ওই পোর্শনটা লিখি আমার একটা বড় কাজ হয়ে যাবে। তো একটু যখন আগাবো একটু কাজ করে দেখি আমরা কোডের মধ্যে, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে ফাংশন জিনিসটা কি। তো আমরা হচ্ছে গত দিন একটা কাজ করেছিলাম মনে করি, যে ইভেন নাকি অড একটা নাম্বার, এটা বের করার কোড কিন্তু আমরা লিখেছিলাম। তো ওটা ব্যবহার করে আমি আমার একটা ফাংশন বের করতে যাচ্ছি, যে আমার তো বিশাল একটা কোড লিখতে হচ্ছিল। তো আমরা যদি একটু লিখে দেখি আরেকবার তাহলে আমি ভালো করে বুঝতে পারবো যে আমার কোডটা ছিল var, এটা যদি হচ্ছে var1 ইকুয়ালস টু 66, এটা যদি আমার একটা নাম্বার হয় সেক্ষেত্রে আমার কি হতো যে ইফ var1 টু 0, তো এটা যদি আমি রান করি, এটা যদি 0 হয় তাহলে হচ্ছে কি প্রিন্ট ইভেন। তাই তো এটাই ছিল, আমি যদি রান করি আমার হচ্ছে কি প্রিন্ট হচ্ছে, আমার প্রিন্ট হচ্ছে ইভেন। সো এই কন্ডিশনটা ছিল। আমি যদি অড প্রিন্ট করতে যাই তারপর কি আমার একটা এলস পার্ট ছিল। সো এলস পার্টের মধ্যে আমার হচ্ছে লিখতে হতো যে এটা হচ্ছে অড, লিখতে হবে প্রিন্টের মধ্যে। সো এটা যদি আমি রান করি, সো আমার কিন্তু চেকের জন্য এতটুকু একটা কোড ছিল। তো আমরা কি করতে পারি, আমি সুন্দর মতন এমন যদি একটা ফাংশন লেখা যেত যে দেখা যায় যে আমি যদি প্রিন্ট এমন লিখতাম ইভেন var1, সো আমার যদি var1টা ইভেন হয় অটোমেটিক হচ্ছে প্রিন্ট করবে আমার ইভেন, বা আমি প্রিন্টও লিখতে চাচ্ছি না, এটাও তো একটা ফাংশন তাই না। তো আমি এত কিছু না, এমন যদি হতো যে এই বিশাল কোডটার বদলে, যে আমার কোডটা আরেকবার দেখি, এই কোডটার বদলে আমি যদি রিপ্লেস করতে পারতাম যে ইভেন var1 সেমিকলন দিলে আমার হচ্ছে অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে ইভেন নাকি অড। তাহলে ওটা একটা বেটার সিনট্যাক্স না,
তাহলে আমার কাজগুলো সুবিধা হয়ে যাচ্ছে। এবং অনেক সময় হয়ে যায় একটা কোডের মধ্যে আমার বারবার একই জিনিস, একটা কাজ বারবার করা লাগতেছে। তো আমি বিশাল একটা কোড রিপিট না করে আমি এরকম একটা ফরম্যাটে লেখার ট্রাই করব। তো সেক্ষেত্রে কি আমরা হচ্ছে এটা নিয়ে কাজ করব। তো আমার উদ্দেশ্য কি এটা আমার জানা হয়ে গেছে। এখন আমরা দেখব যে আমরা কিভাবে এই জিনিসটা করতে পারি। তো আমরা হচ্ছে প্রথম বেসিক সিনট্যাক্স থেকে একটা ফাংশন, আমরা হচ্ছে ফাংশনের জন্য একটা বেসিক সিনট্যাক্স হচ্ছে প্রথমে এখানে দেখছি যে একটা ভয়েড, ঠিক আছে, যে আমরা হচ্ছে যখন একটা কাজ দিই মানুষকে তখন কি আমরা এক্সপেক্ট করি যে একটা কাজ করে সে আমার একটা ফিডব্যাক দিবে। তো এই ভয়েড বলতে কি, যে ভয়েড মানে শূন্যতা একটা। তো এই ফাংশন মেইন ফাংশন যে কাজ করে এটার জন্য আমার কোনো ফিডব্যাক দেওয়া লাগে না, কাজটা হয়ে গেলে হয়ে গেল। যে অনেকটা সময় বলি যে কেউ ধরেন বাসায় হচ্ছে কেউ নিচে যাচ্ছে, দারোয়ানকে হচ্ছে আমার কিছু টাকা দিতে হবে, আমি কিন্তু তাকে বলে দিতে পারি যাওয়ার সময় দারোয়ানকে 5 টাকা দিয়ে যাও বা 10 টাকা দিয়ে যাও। তো এরকম কিন্তু আমরা বলতে পারি। তো ওটার জন্য কিন্তু আমরা হচ্ছে না, টাকা দেওয়ার পর আমাকে জানাইতে হচ্ছে না যে ফিডব্যাক দিচ্ছি। বাট যখন আমার কিছু ক্ষেত্রে আমার জানার দরকার হয় যে একটা কাজ করার পর সে আউটকামটা কি, ওটা হচ্ছে এখানে হচ্ছে থাকে যে রিটার্ন টাইপ। যে ভয়েড মানে কি আমার কিছু রিটার্ন করা লাগবে না, কোনো ফিডব্যাক দেওয়া লাগবে না। আর বিভিন্ন রিটার্ন টাইপ হতে পারে যে আমি একটা কাজ করার পর একটা ইন্টিজার টাইপের ডাটা আমার রিটার্ন করবে, বা হচ্ছে একটা ডাবল টাইপের ডাটা রিটার্ন করতে পারে, একটা ফাংশন রিটার্ন করতে পারে, অনেক কিছু রিটার্ন করতে পারে, একটা লিস্ট রিটার্ন করতে পারে। তো এই ক্ষেত্রে আমার হচ্ছে বলে দেওয়া থাকবে যে কী ধরনের। তো আমি ধরলাম যে একটা ফাংশন এখানে কি করতেছে, যে এখানে যে আমার কিন্তু কিছু রিটার্ন করতেছে না, একটা চেক করে আমার হচ্ছে প্রিন্ট করতেছে যে ইভেন নাকি অড। তো আমার কোডটাই আমি হচ্ছে এখানে একটা ফাংশনের মাধ্যমে এক্সপ্রেস করব। তো আমরা কোড লিখতে গেলে আর একটু ক্লিয়ার হবে আমাদের। তো সাপোজ আমি যেহেতু কিছু রিটার্ন চাচ্ছি না, যে আমার কাজটা করে দিলে হয়ে যাবে, সো আমি লিখবো কি ভয়েড দিয়ে আমার হচ্ছে যেই ফাংশন, যে আমি ইভেন লিখে এই ফাংশনটা কল করতে যাচ্ছি, তাই না? সো আমার ফাংশনের নামটা লিখতে হবে যে ইভেন। দেওয়ার পর এখানে দেখলাম যে একটা কি লিখতেছি, যে var1, এটাকে বলা হয় কি আর্গুমেন্ট। আর্গুমেন্ট জিনিসটা কি, সেই আর্গুমেন্ট জিনিসটা হচ্ছে কি, যে আমার এই ফাংশনের ভিতরে একটা ডাটা আমার মেইন কোড থেকে আসতেছে। আমি যদি খেয়াল করি আমি দেখতে পাবো যে আমি যে ফাংশনটা ডিফাইন করতেছি এটা কিন্তু আমার মেইন ফাংশনের বাহিরে লিখতেছি আমরা। তার মানে কি, যে এই মেইন ফাংশনের ভিতরে যে ভ্যারিয়েবলগুলো আছে ওটার সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই। সো এই কাজটা করার জন্য নিচে যে ফাংশনটা থাকবে ওটা করার জন্য আমার একটা ডাটা লাগবে, কিন্তু যেটা আমি চেক করবো ইভেন নাকি অড, ওই ডাটাটা কীভাবে পাবে। সো আমি হচ্ছে এই ইভেন্ট ফাংশনটা কল করে ভিতরে যে জিনিসটা মানে var1 মানে এই ভ্যালুটা যে ইনপুট দিচ্ছি, এই ইনপুটটা আমার এখানে হচ্ছে একটা আর্গুমেন্ট লিখে দিতে হবে যে কী টাইপের আমি ডাটা নিব। অলওয়েজ আমি কি ইন্টিজার টাইপের নিব। সো ইন্ট লিখে আমার হচ্ছে চেক করতে হবে যে কী ধরনের ডাটা এখানে কাজ করতেছে, যে আমি ইন্টিজার আসতেছে না। সো ওইখানে হচ্ছে একটা ভ্যারিয়েবল লিখবো আমরা, ওই ভ্যারিয়েবল হচ্ছে আমার জিনিসটা কপি হয়ে যাবে। তো আমি জাস্ট একটা র্যান্ডম লিখে দিচ্ছি, আমি var1ও লিখতে পারি, আবার হচ্ছে nও লিখতে পারি, iও লিখতে পারি, আমি আমার ইচ্ছা মতন লিখতে পারি জিনিসটা। তো এখানে হচ্ছে আমরা যখন লিখব তখন হচ্ছে আমি সাপোজ এক্স লিখলাম। তো জিনিসটা হচ্ছে কি, আমি যখন ইভেনের মধ্যে var1 লিখতেছি, এই var1টা আমার এইখানে ফাংশনে এসে এক্স ভ্যারিয়েবলের মধ্যে কপি হয়ে যাবে। আবার এখানে যদি আমি কোনো ফ্লোট নাম্বার দিই সেক্ষেত্রে আমার কনসিডার করবে না, অড ইভেন তো আমার সবসময় ইন্টিজার নাম্বারের জন্য আমি কনসিডার করছি। তারপর এতটুকু হয়ে গেল আমার ফাংশনের নাম। এখন হচ্ছে কি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার সিনট্যাক্স মোটামুটি কমপ্লিট। এই সিনট্যাক্সের মধ্যে আমার কাজ কি হবে ওটা আমরা লিখে দিব, যে কাজ কি হবে, যে ইফ আমার যেহেতু var1 এক্সে কপি হয়ে গেছে, সো আমার কোডটা এক্সের উপর বেস করা হবে। সো এক্স %2 = 0 প্রিন্ট অমুক, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট হবে, থার্ড না। এটা এলস তারপর হচ্ছে প্রিন্ট
আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা এখানে লিখতেছি হচ্ছে ইভেন, আর এখানে হচ্ছে আমরা লিখবো হচ্ছে অড, তাই তো? এই অবস্থায় আমরা হচ্ছে হ্যাঁ মোটামুটি ঠিক আছে, আমার কোনো ইরর নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে ইভেন হচ্ছে আমার ফাংশনের নাম, এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে আর্গুমেন্টটা ওখানে হচ্ছে একটা ইন্টিজার দিতে হবে, তাহলে ওই ইন্টিজারটাকে চেক করবে সে ইভেন নাকি অড। কিন্তু এখানে হচ্ছে কি আমার ইভেন হলে ইভেন প্রিন্ট দিচ্ছে, অড হলে অড প্রিন্ট দিচ্ছে, কিন্তু আমার কি কোনো ভ্যালু রিটার্ন করা লাগবে? আমি দেখতেছি যে আমার কোনো ভ্যালু কিন্তু রিটার্ন করা লাগতেছে না, কারণ প্রিন্ট করেই তার কাজ শেষ। সো এই জন্য আমার রিটার্ন ভয়েড হবে, কারণ রিটার্ন 0, দ্যাট ইজ আমি হচ্ছে রিটার্ন কোনো কিছু লিখবো না, আমার হচ্ছে এখানে ভয়েড। আমার মেইন ফাংশনও দেখতেছিলাম যে আমার যেহেতু এখানে ভয়েড আছে, এখানে কিন্তু কিছু রিটার্ন করা লাগতেছে না এই মেইন ফাংশন শেষ করার পর। সো সিমিলার সিনট্যাক্স। এখন হচ্ছে আমরা এর অবস্থা রান করে দেখি, সরি, যে আমার দেখাচ্ছে ইভেন। সো এটা কাজ করতেছে নাকি, আমি জাস্ট একটা ভ্যালু চেঞ্জ করে দেখি। হ্যাঁ, আমার তাহলে ফাংশনটা কাজ করতেছে। তো এখন হচ্ছে ইফের একটা ডিফারেন্ট সিনট্যাক্স আমরা দেখব। আমরা দেখতেছি যে ইফের পর খালি একটা লাইন প্রিন্ট হচ্ছে বা একটা ফাংশন মাত্র কাজ করতেছে, এলসের পরও মাত্র একটা ফাংশন কাজ করতেছে। সো এগুলোর ক্ষেত্রে এত কিছু না লিখে আমরা চাইলে এভাবে লিখতে পারি জিনিসটা। এটা মুছে দিই, কোশ্চেন মার্ক, এটা এলসও লেখা লাগবে না আমার, মোটামুটি এটাই। সো আমরা হচ্ছে দেখি জিনিসটা কিভাবে এক লাইনে আনি আমরা। অ্যাকচুয়ালি এটা একটা লাইন। সো এটা হচ্ছে আমার জিনিস। তো আমি যদি এখন এই অবস্থায় রান করি, কি আসে আমার দেখি। তো এক্সপেক্টেড, আচ্ছা আমার কিছু ইরর আসতেছে। ও আমার ইচ্ছা এখানে হচ্ছে ব্র্যাকেটটা হবে না আই গেস। এখন অবস্থা রান করে দেখি। আচ্ছা, একটা অতিরিক্ত ব্র্যাকেট দিয়ে দিচ্ছে। এই যে আমি এখন দেখতে পাচ্ছি আমার জিনিসটা কাজ করতেছে। সো আমি এখানে জিনিসটা কি হলো, যে ইফ কন্ডিশনের ভিতরে যে লজিকটা ছিল ওটার পরে জাস্ট একটা কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কের পরে ওই কন্ডিশন ট্রু হলে যে জিনিসটা করবে ওই মেথডটা দেবে, যেমন এখানে প্রিন্ট করবে। আমি প্রিন্ট না করে যদি হচ্ছে ওই নাম্বারটা বাড়িয়ে দিতে চাচ্ছি ভ্যারিয়েবল 1, মানে আমি যদি কোনো অ্যারিথমেটিক ইকুয়েশন আনতে চাচ্ছি, ওটাও আমি করতে পারবো, অ্যালজেব্রিক ইকুয়েশন দিতে পারবো। দেওয়ার পর এই যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে কোলন, তো কোলনের পরে আমার জাস্ট সেকেন্ড যে লাইনটা, তো এই পুরোটাকে আমি একটা লাইনের মধ্যে এক্সপ্রেস করতে পারছি। আমি দেখতে পাচ্ছি সেমিকলন কিন্তু একটা, তার মানে কি এই এটা পুরোটা হচ্ছে একটা লাইন বোঝাচ্ছে। আমরা অলওয়েজ মনে রাখবো যে একটা সেমিকলন থেকে আরেকটা সেমিকলনের মধ্যে যাই থাকুক সেটা হচ্ছে মাত্র একটা লাইন হিসেবে কনসিডার করতেছে আমার কোডটা। অনেক সময় আমরা দেখি যে প্রত্যেক লাইনে কিন্তু হচ্ছে আমার কিছু লেখা লাগতেছে না, যেমন আমি ইফের আগের অ্যালগোরিদমে চলে যাই, মানে আগের সিনট্যাক্সে চলে যায়, যে দেখতে কেমন ছিল ইফটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে দেখুন ইফ যে শুরু হলো এরপর কিন্তু কোনো সেমিকলন নাই, কিন্তু আমি পরের লাইনে যাচ্ছি। সো এটা কি ডিফারেন্ট লাইন? না, এটা হচ্ছে জাস্ট আমার ডেকোরেশনের জন্য বলা যেতে পারে, যে ডেকোরেশনের জন্য আমি ডিফারেন্ট লাইনে লিখতেছি। সো এই পুরো জিনিসটা হচ্ছে একটা লাইন। তো এখানে সেমিকলন হয়ে গেল। সো এটার ভিতরে এটা একটা লাইন, কিন্তু এইটার পরে কিন্তু কোনো সেমিকলন না, তার মানে এলসও কিন্তু পরের লাইনে লিখতে পারি আমি। এই জিনিসটা দেখি, পুরো জিনিসটা কিন্তু এক লাইন, আমি চাইলে এক লাইনে সব লিখতে পারি। সো এই জিনিসটা যদি আমি পুরো একটা লাইনে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে আমার, আচ্ছা এখানে আমি ফার্স্ট ব্র্যাকেটটা মুছে ফেলেছি। সো এখন যদি আমি রান করি আমার জিনিসটা কিন্তু সেম আসবে, সেম আসেনি। তো হচ্ছে আমার সরি প্রবলেমটা কি, আচ্ছা এখানকার ব্র্যাকেটটা মুছে গেছে।
এই যে আমার কিন্তু কোডটা একইভাবে কাজ করতেছে। তো জিনিসটা হচ্ছে একটা লাইনে আমরা লিখতে পারি, যেহেতু একটা সেমিকোলনের মধ্যে সব আছে, বাট আমার হচ্ছে দেখতে মানে বুঝতে অসুবিধা হয়, এই জন্য আমরা একটু আলাদা আলাদাভাবে লেখার ট্রাই করি। সো ডিফারেন্ট সিনট্যাক্স আমার কাজ করতেছে। তো এতটুকু ছিল মোটামুটি কাজ আমার ফাংশানের। এখন হচ্ছে কি আমি একটা জিনিস রিটার্ন করতে চাচ্ছি, যে আমি এখানে কোনো ভয়েড থাকবে না, আমার হচ্ছে একটা ভ্যালু রিটার্ন হবে। তো সেক্ষেত্রে ভয়েডের জায়গায় আমরা যেই ভ্যালুটা রিটার্ন করব ওটার ডাটা টাইপটা লিখতে হবে। তো আমি হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে দেখি যে জিনিসটা অ্যাকচুয়ালি কীরকম দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমি করব কি, আমি হচ্ছে ডিফারেন্ট এক্সাম্পল দিয়ে দেখি। যে সাপোজ আমার কাছে আমার একটা ভ্যারিয়েবল আছে যেটা হচ্ছে লিস্ট টাইপের, আমি তো খালি একটা ভ্যালু দিয়ে আছে, লিস্ট থাকবে, সেখানে অনেকগুলা ভ্যালু থাকবে। সেই ভ্যালুগুলা মধ্যে কোনগুলা ইভেন ওটা আমার কাউন্ট করব, কাউন্ট করে একটা লিস্ট রিটার্ন করবে আমার ফাংশনটা, যে যেই নাম্বারগুলো ইভেন ওই নাম্বার একটা লিস্ট আমার হচ্ছে মেইন ফাংশানে হচ্ছে রিটার্ন আসবে। জিনিসটা হচ্ছে এরকম আসে। অ্যাকচুয়ালি হচ্ছে জিনিসটা কি, ফার্স্ট অফ অল কাউন্ট করবে, এক নাম্বার কাউন্ট করার পর যে এতগুলো আমার ইভেন নাম্বার আছে, সো ওটা হচ্ছে আমার কনসোলে প্রিন্ট করবে। সো প্রিন্ট করার পর আমার হচ্ছে যেই নাম্বারটা লিস্টের ভিতরে ইভেন, ওগুলা দিয়ে একটা সেপারেট লিস্ট বানানো হবে। ওই লিস্টটা আবার আমার মেইন ফাংশনে রিটার্ন করবে। মেইন ফাংশন হচ্ছে আমরা যা ইচ্ছে তাই করতে পারি ওই লিস্টের সাথে। জিনিসটা হচ্ছে আমরা দেখি অ্যাকচুয়ালি ফিজিক্যালি কেমন হয় জিনিসটা। সো এটা তো আমার একটা লিস্ট। সো এটা হচ্ছে আমার যে var1, এটা কিন্তু আর আগের মতো ইন্টিজার নেই। তো আমার কি করতে হবে, এটা হচ্ছে লিস্ট দিতে হবে। লিস্ট দেওয়ার পরে আমি এক্স রাখতে পারি, আবার চাইলে আমি কিন্তু var1ও লিখতে পারি। এটার কোনো বাধ্যবাধকতা নাই যে ডিফারেন্ট নামই হতে হবে। তার মানে এই না যে var1 আর এই var1 যেটা লিখবো ওটা সেম, কারণ সেম না, কারণ কি এই var1 কিন্তু ডিক্লেয়ার হয়েছে আমার মেন ফাংশনের ভিতর, এটা কিন্তু মেন ফাংশনের বাইরের একটা জিনিস। তো এখানে var1 থাকলে এই ভ্যালুটা মেনলি হচ্ছে কপি হবে এখানে, তো এখানে হচ্ছে সেপারেটলি ক্যালকুলেশন হবে, এটার সাথে এই var1 এর কোনো সম্পর্ক নেই। তো আমি জাস্ট var1 দিয়েও করতে পারি, লিখলাম। তো আমি ফ্রেশ করি কোডটা। ফার্স্ট কি আমার লিস্টে যেহেতু প্রত্যেকটা ডাটা নিয়ে কাজ করতে হবে, আমি আরও কিছু ডাটা পাই। যেহেতু আমার কাজ করতে হচ্ছে না, সো আমার অত মাথা ব্যথা নেই আর কি, যে কতগুলা দিচ্ছি। তো এতগুলো দিলাম মোটামুটি আমার ইচ্ছা মতন। দেওয়ার পর আমি জাস্ট একটা ফর লুপ চালাইতে হবে, যে প্রত্যেকটা ডাটা আমি অ্যাক্সেস পাচ্ছি নাকি। তো ফর লুপের বেসিক স্ট্রাকচার তো আমরা জানি, প্রথমে একটা ইনিশিয়াল ভ্যালু দিতে হবে, ইন দিয়ে বা ভার দিয়ে দিতে পারি। i ইকুয়ালস টু কত 0 লিখলাম, সেমিকলন। তো কী হবে সেটা হচ্ছে লেস দেন কত হবে, যে এই var1 যে লেন্থ ওটা হচ্ছে ছোটো হবে, তো var1 ডট লেন্থ দেখো সেমিকলন দিলাম, আই হচ্ছে এক করে করে বাড়বে, সো আই প্লাস প্লাস দিয়ে দিলাম। তো আমি সব অ্যাক্সেস পাচ্ছি নাকি সেটা একবার চেক করে নিই। তো কীভাবে চেক করবো, যে প্রিন্ট, আমি যদি এটা আমার হচ্ছে একটা জিনিস দেখে নিই, যে আমি যদি শুধু একটা ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করি, সেক্ষেত্রে আমার $সাইন বা যে স্ট্রিংয়ের ফরম্যাট এটার ভিতরে কিছু লেখার দরকার নেই, জাস্ট যে জিনিসটা আমি প্রিন্ট করতে চাচ্ছি ওটা লিখে দিলেই হবে। দেখলে বুঝবে যে var1 এটার আমি একটা ভ্যালু অ্যাক্সেস করতে যাচ্ছি, যে আই প্রত্যেকবার হচ্ছে লুপ চলার সময় প্রিন্ট হবে। আমি যেখানে কল করেছি, এই কল করাটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমি যদি একটা ফাংশন লিখি এটা যদি কল না করি, রান করব, এই যে var1 হচ্ছে ইউজ হচ্ছে না, কিন্তু আমার কনসোলে কিন্তু আবার কোনো ইরোরও দেখাচ্ছে না। তো মানে এটা কোনো ইরোর না, বাট হচ্ছে আমার কোনো কাজ হবে না। তো আমার আলটিমেটলি চাচ্ছি একটা কাজ হোক। তো রান করলে আমার প্রত্যেকটা জিনিসে প্রিন্ট হচ্ছে। তো যেহেতু কোথায় প্রিন্ট হচ্ছে আমি এটা ম্যানিপুলেট করতে পারতেছি। তো ফর লুপের একটা ছোট শর্টকাট দেখাই দিই। যেহেতু এই ধরনের কন্ডিশন, যে একটা লিস্টের মধ্যে প্রত্যেকটা ইটারেশন আমি বের করতে যাচ্ছি, তো এত কষ্ট করে এত কোড লেখা লাগতেছে না, আমি চাইলে এভাবে লিখতে পারি জিনিসটা, ফর ভ্যারিয়েবল আই ইন
লিস্টের নামটা খালি লিখে দিব। এটার মানে হচ্ছে আগে যে কোডটা লিখছিলাম ওটা আর এটা সেম জিনিস, যে ভ্যারিয়েবল আই প্রত্যেক আয়ের জন্য এক করে করে বাড়বে। সো একটা ইন্ডেক্স করে করে প্রত্যেকটা এলিমেন্ট এখানে হচ্ছে দেখাবে, আয়ের মধ্যে স্টোর হবে। আরও ক্লিয়ারলি বলতে গেলে যে ফার্স্ট অফ অল ফর লুপটা যখন একবার চলবে, মানে ফার্স্ট টাইম যখন চলবে আয়ের মধ্যে 66 অ্যাসাইন হবে। দেন আরেকবার যখন লুপটা চলবে সেকেন্ড ভ্যালুটা অ্যাসাইন হবে। তো লিস্টের লাস্ট পর্যন্ত প্রত্যেকটা ভ্যালু একবার করে করে আয়ের ভিতরে অ্যাসাইন হচ্ছে। তো জিনিসটা হচ্ছে বুঝতে গেলে কি যে এটার বদলে কি হচ্ছে, আর ভ্যারিয়েবলের আগে যেমন হচ্ছে আয়ের ভ্যালু কি 0 থেকে আমার লেন্থের আগ পর্যন্ত এক করে করে বাড়তেছিল। এখানে হচ্ছে কোনো কাউন্টিংয়ের হিসাব করব না, আমরা হিসাব করব জাস্ট এই আই ভ্যারিয়েবলের মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট একবার করে করে স্টোর হচ্ছে। তো জিনিসটা হচ্ছে একটা এরকম যে এই পুরো জিনিসটা এখন আই হয়ে গেল, খালি একটা করে করে এলিমেন্ট ওই পাত্রে রাখা হচ্ছে। ওটা এরকম যে আমার হচ্ছে একটা বোতলে পানি আছে, গ্লাসে পানিটা ঢালতেছি, ওই পানিটা একবার খাচ্ছি, মানে একবার প্রিন্ট করতেছি, একটা ফাংশন হয়ে গেল। তো আবার কিন্তু ওই পাত্রটা ফাঁকা হয়ে যাচ্ছে, ওই পাত্রে আবার পানি ঢালতেছি, আবার পানি খাচ্ছি, করতে করতে লাস্ট পর্যন্ত এই বোতলের শেষ বিন্দু পর্যন্ত আমার পানি খাবে। সো ওইরকম লাস্ট এলিমেন্ট পর্যন্ত এই লিস্টের এই আই হচ্ছে একটা গ্লাসের মতন, ওখানে হচ্ছে আমার স্টোর হবে, প্রিন্ট হবে, আবার ওটা খালি হয়ে যায়, নতুন করে আমার আরেকটা ভ্যালু অ্যাসাইন হবে, পরের ভ্যালুটা আর ভ্যালুটা অ্যাসাইন হচ্ছে। প্রিন্ট করলে এই জিনিসটা এরকম আসতেছে। তো এখন হচ্ছে কি আমি প্রত্যেকটা এলিমেন্টে অ্যাক্সেস পাচ্ছি খালি আই দিয়ে। তো এখন চেক করবো আই আমার ইভেন নাকি না। তো আমি যদি চেক করি যে ইফ, তারপর হচ্ছে আমরা আমাদের পরের লজিকটা দেওয়া শুরু করব। সেই লজিকটা হচ্ছে কি ছিল, যেহেতু আই হচ্ছে এখন প্রত্যেকটা এলিমেন্ট রিপ্রেজেন্ট করতেছে, তো এটাই আমি চেক করব যে ইভেন নাকি না। সো যদি হচ্ছে আমার ইভেন হয় তাহলে হচ্ছে কী হবে, আমার অ্যালগরিদম এটা কাউন্ট করতে হবে, মানে একটা ভ্যারিয়েবলে আমার কাউন্ট করতে হবে যে কতগুলো ইভেন্ট সংখ্যা। তো আমি আচ্ছা একটা ভ্যালু কল করে নিই, n ইকুয়াল টু 0, ইনিশিয়াল ভ্যালু 0। সো প্রত্যেকবার এক করে করে n এর ভ্যালু যদি বাড়ে, যদি ইভেন হয়, তাহলেই কিন্তু আমার আলটিমেটলি আমার এই লুপটা যখন শেষ হয়ে যাবে তখন আমি n এর মধ্যে স্টোর হয়ে যাবে যে আমার কতগুলো ইভেন্ট নাম্বার আছে। এটা ছাড়াও আমার একটা লিস্ট লাগবে যেটাতে আমি কল করব, যে মানে যেটাতে আমি স্টোর করব যে যেগুলো সংখ্যা আমার ইভেন্ট ওগুলো হচ্ছে ওই লিস্টের মধ্যে স্টোর হয়ে যাবে। তো আমি এটা এইভাবে লিখতে পারি যে var l ইকুয়াল টু ফাঁকা রাখে। সো এখানে আমার কি হবে যে স্টোর করব, তো যদি ইভেন হয় ওই আয়ের ভ্যালুটা এর মধ্যে স্টোর হয়ে যাবে। তো একটা কমান্ড আছে যে লিস্টের মধ্যে যদি অ্যাড করতে হয় কিছু নতুন, এই ফাংশনটা কল করতে হয়, তাহলে অটোমেটিক এল এর মধ্যে একটা চেঞ্জ চলে আসে, কি এই ভিতরে যে জিনিসটা থাকবে ওটাই হচ্ছে এল এর মধ্যে অ্যাড হয়ে যাবে। তো আমার এন হয়ে গেল, ফর লুপ থেকে বের হয়ে আসি, বের হওয়ার পর আলটিমেটলি আমার কী করতে হচ্ছে, এন এর ভ্যালুটা আমি প্রিন্ট করব। সো প্রিন্ট ফাইনাল ভ্যালু অফ এন, যেটা আমার লুপ শেষ হয়ে গেলে কি ফাইনাল এন এর যে ভ্যালুটা আসতেছে ওটা আমি পেয়ে যাচ্ছি। সো এন প্রিন্ট হলে ওটাই হচ্ছে আমার অড নাম্বারের সংখ্যা, সরি ইভেন নাম্বারের সংখ্যা। আর কি রিটার্ন করতে হবে, রিটার্ন কি একটা লিস্ট করতে হবে, তাই তো লিস্টের নাম কি এল, তারপর সে সেমিকলন, আর এটা কি ভয়েড থাকবে না, আর যেহেতু একটা লিস্ট রিটার্ন করতেছে এখানে যা রিটার্ন করবে তাই। আপনি যদি ফ্লাটার ব্যবহার করেন ওখানে যদি একটা উইজেট রিটার্ন করতে হয় তাহলে একটা উইজেট রিটার্ন করবে। সো আমি যেহেতু হচ্ছে লিস্ট রিটার্ন করতেছি, সো লিস্ট লিখতেছি আমরা। সো লেখার পর আমি যদি এটা রান করি দেখি কি আসে আমার। আচ্ছা এটা আসলো, আমার এর মধ্যে কি একটা লিস্ট স্টোর হয়ে আছে। তো আমি হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে এটা স্টোর করে নিই। তো রিটার্ন করলে কি আসবে আমার, আচ্ছা পি আমরা কল করে নিই, তাই তো। সো কল করে নিই বার পি ইকুয়ালস টু এত, নাই এখন হচ্ছে জাস্ট ওটা প্রিন্ট করবো, প্রিন্ট পি সেমিকলন দিলাম, রান করি। এই যে আমরা কিন্তু যেগুলো ইভেন্ট নাম্বার আছে ওটা সব স্টোর হয়ে যাচ্ছে পি ভ্যারিয়েবলের মধ্যে।
তো এতটুকু ছিল হচ্ছে আজকের জন্য। তো যদি কোনো ডাউট থাকে অফকোর্স কোশ্চেন করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। এতদিন আমরা অনেক কিছুই শিখে ফেলেছি, যেমন বিভিন্ন ভ্যারিয়েবল সম্পর্কে আমরা শিখছি, কন্ডিশন স্টেটমেন্ট সম্পর্কে শিখেছি, তারপর হচ্ছে লুপ সম্পর্কে শিখেছি, ফাংশন সম্পর্কে শিখেছি। তো এতটুকু দিয়ে মোটামুটি আমরা অনেক কিছু করে ফেলতে পারি এই ডাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। আর জিনিসটা হচ্ছে কি, আমরা হচ্ছে সব কিছু ফাংশন হয়তো শিখেছি, কিন্তু প্রোগ্রামিংয়ের মেইন কাজটা আসলে কি একটু গুছিয়ে আনতে পারলে আমার হচ্ছে কাজ করতে সুবিধা হয়। এবং কাজ করতে সুবিধা হয় বলতে আমরা যে এই ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছি ওটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। সো যা যা দেখি আমরা হচ্ছে একটা অবজেক্ট। তো এই জিনিসগুলো আমি হচ্ছে অর্গানাইজ করে আনার জন্য আমরা ক্লাস বানানো শিখবো, যে আমি যদি একই ধরনের কাজ অনেকবার করতে হয়, সো ওই ধরনের কাজটা একটা নির্দিষ্ট প্যারামিটারের মধ্যে নিয়ে আসা, নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারি বা বিভিন্ন যিনি ডাটা আমি স্টোর করতে পারি একই সিকোয়েন্স ফলো করে। জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে আমরা থাকার জন্য কিন্তু আমাদের একটা রুম হলেই হয়ে যেত, ঠিক না? যে এমন হতে পারতো যে 1000 মানুষের জন্য থাকার জন্য 1000টা রুম আছে, আর হচ্ছে 1000টা ওয়াশরুম আছে, 1000টা রান্নাঘর আছে, সব কিছু আছে, কিন্তু জিনিসটা কিন্তু সব জায়গায় আলাদা আলাদা আছে, লাইক একটা জায়গায় নেই। যেমন আমরা বাসায় থাকি না, না ওরকম না, আমরা আলাদা আলাদা কমপ্লিটলি। যে দেখা যাচ্ছে যে আমি উত্তরায় থাকি, উত্তরায় একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরেন 7 নম্বর সেক্টর পুরোটা হচ্ছে থাকার জন্য ধরেন বাসা। তো আবার দেখা যাচ্ছে 9 নম্বর সেক্টর পুরোটা হচ্ছে থাকার জন্য রান্নাঘর ধরেন। তারপর হচ্ছে 11 নম্বর সেক্টর ধরেন পুরোটা হচ্ছে বাথরুম। তো এরকম যদি হতো জিনিসটা কিন্তু অর্গানাইজ না, এবং আমাদের ডে টু ডে লাইফে থাকতে কিন্তু অসুবিধা হতো। তো ক্লাস হচ্ছে আমরা এই জন্যই করতাম যে আমরা ক্লাসিফাই করতাম। তো আমরা থাকার জন্য কি একটা করে ফ্ল্যাট বা একটা করে বাসা আলাদা করে নিই। বাসায় আমার প্রয়োজন মতন ঘর থাকে, প্রয়োজন মতন এই ফ্যাসিলিটিগুলো থাকে। ফ্যাসিলিটিগুলো বলতে হচ্ছে কি বিভিন্ন ফাংশন বোঝাচ্ছি। তো এগুলো হচ্ছে আমি একটা নির্দিষ্ট প্যারামিটারের মধ্যে নিয়ে এসে ওটাই কিন্তু রেপ্লিকেট করতেছি, যে বাসা নাম্বার এত, বাসা নাম্বার অত, কিন্তু ঘুরে ফিরে কিন্তু ইন্টারনাল স্ট্রাকচার কিন্তু সেম। যে বাসা আছে, রুম থাকবে কিছু, কিছু থাকবে রান্নাঘর, কিছু থাকবে ওয়াশরুম, সিঁড়ি টিড়ি, ফ্যাসিলিটিগুলো কিন্তু কমন, জাস্ট আইডেন্টিটি ডিফারেন্ট দিয়ে কিন্তু আমি অনেক বড় হচ্ছে একটা এস্টাবলিশমেন্ট করে ফেলতে পারছি, একটা পুরো সোসাইটি এটার উপর বেস করে গ্রো করে যেতে পারে। সো অর্গানাইজ কেন কাজ করলে সুবিধা এটা আমরা মোটামুটি বুঝে গেছি, বাট প্রোগ্রামিং এটা কীভাবে কাজ করে ওটা আমরা দেখব। তো যেহেতু আমরা ক্লাস নিয়ে কাজ করতে, ক্লাস থেকে ক্লাসরুমের কথা মাথায় আসতেছে। সো আমরা একটা ক্লাসরুমের একটা আইডি কার্ড কীভাবে প্রিন্ট করা যায় এফিসিয়েন্টলি ওটা আমরা দেখি। তো কিভাবে কাজ করে আমরা দেখি। ভয়েড মেইন, আমাদের আগের স্ট্রাকচারটা আমরা ফলো করতেছি, এটা হচ্ছে আমার একটা বেসিক স্ট্রাকচারটা হয়ে গেল। তো আমরা যেমন ফাংশন কল করতাম ওরকম ক্লাসটা অনেকটা সেরকমই, কিন্তু ছোটোখাটো ডিফারেন্স আছে। তো আমরা দেখি কোড করতে করতে শিখে সব কথা আগেই না বলে। তো প্রথমে যেহেতু আমরা ক্লাস বানাচ্ছি, যেমন লিস্ট কল করতে হলে আমরা কি লিস্ট তার ডাটা টাইপ লিখতে হতো। তো যেহেতু একটা ক্লাস, তো এই টাইপটা কি ক্লাস। ক্লাস লিখে ক্লাসের নামটা সবসময় প্রথম অ্যালফাবেটটা বড় হাতের হতে হবে, ঠিক আছে? তো এই জন্য প্রথম অ্যালফাবেটটা বড় হাতের দিই। নাম কি দেওয়া যায় একটা ক্লাসরুমের জন্য? রুম চিন্তা করি, রুম। তো রুম লেখার পর আমার ফাংশনের মতন ফার্স্ট ব্র্যাকেট লিখবো না, আমরা জাস্ট সেকেন্ড ব্র্যাকেট লিখে ডান। তো এটা হচ্ছে আমাদের একটা রুমের বেসিক স্ট্রাকচার। অ্যান্ড ওই রুম হচ্ছে একটা ক্লাস, ওই ক্লাসের বেসিক স্ট্রাকচার। এবং ক্লাস কল করে কীভাবে, একটা ভ্যারিয়েবলের মধ্যে ধরেন হচ্ছে স্টুডেন্টস, যে আমি স্টুডেন্টদের আইডি কার্ড করতাম, সেক্ষেত্রে আমি কীভাবে কল করবো, রুম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমিকলন দিয়ে যদি আমি কল করি, আমার কিন্তু ইরর দেখানোর কথা না। এই যে আমার কোনো ইরর দেখাচ্ছে না, কারণ কি আমার এখানে একটা ক্লাস, যদিও ভিতরে আমারটা বলতে পারেন যে একটা ছাদ ঢালাই দেওয়া হয়েছে, ভিতরে ওয়াল টল কিছুই আমি বানাইনি, এরকম একটা বাসার মতন এটা অনেকটা। তো আমার কোনো স্টুডেন্ট আমি এখনও ভর্তি করিনি, এই জন্য আমি কোনো আইডেন্টিটি রাখিনি, কোনো প্যারামিটার দেওয়া নেই।
তো এই প্যারামিটারগুলোর কারণে এই জন্য মোটামুটি আমি স্টুডেন্ট যখন কল করছি আমার ক্লাসটা তৈরি হয়েছে, কিন্তু ভিতরের কিছু যেহেতু নাই আমি অ্যাক্সেস করতে পারবো না। আমি জানি জিনিসটা অনেকটা ঘোলাটে লাগতেছে এখনও আপনাদের কাছে, তো সামনে যদি কোডগুলো লিখি তাহলে হচ্ছে আই হোপ এবং আই ওয়ান্ট যে আপনারা বুঝেন জিনিসটা অনেক মজার। তো এখানে হচ্ছে কি ভিতরে বিভিন্ন অবজেক্ট থাকবে, যেমন কি একটা কোডের মধ্যে ভ্যারিয়েবলস থাকে, বিভিন্ন ফাংশন থাকে। ভ্যারিয়েবল ফাংশন নিয়েই তো একটা কোড লেখা হয়, তাই না? যেমন হচ্ছে আমরা স্টুডেন্ট ভ্যারিয়েবল আগে নিচ্ছিলাম, ধরেন হচ্ছে var1 var2 লিখতাম, তারপর প্রিন্ট নিয়ে কাজ করছি আমরা, অড ইভেন বের করার জন্য একটা ফাংশন লিখছিলাম আমরা। সো অনেক এগুলো সম্পর্কে আমাদের আইডিয়া হোপফুলি ক্লিয়ার। তো আমরা ক্লাসের মধ্যে কি এই জিনিসগুলোই থাকবে, কিন্তু নামটা একটু ডিফারেন্ট। ভিতরে ক্লাসের ভিতরে যা থাকবে সবগুলো অবজেক্ট, আর ফাংশনগুলোকে আলাদাভাবে মেথড বলা হয়। তো দেখি কীরকম, যে আমার রুমের মধ্যে কি থাকবে, ভ্যারিয়েবল থাকবে নেম, কিন্তু আমার নাম হচ্ছে কি একটা ক্রাইটেরিয়া এইখানে, যে আমি রুম যে ক্লাসের ভিতরে যাচ্ছি এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া। এটার ভিতরে কিন্তু যে ইচ্ছা সে থাকতে পারে। যেমন হচ্ছে কি আমি একটা রুম বানাবো, ওখানে কিন্তু বাসায় রুমের মধ্যে যে ইচ্ছা সেই থাকতে পারে, কিন্তু ওরা কিন্তু আমি অ্যাসাইন করব। আমি ইউজার, আমি অ্যাসাইন করতে চাচ্ছি। আমার কোথা থেকে অ্যাসাইন করবো, আমার মেইন কোড যেটা লিখতেছি কোডের ভিতর থেকে অ্যাসাইন করতে হবে। তো জাস্ট আমার প্যারামিটারটা সেট থাকলো যে এখানে একটা রুম আছে, এখন যার অ্যালটমেন্ট দিই। সো সিমিলারলি নেম হচ্ছে একটা ক্রাইটেরিয়া, আমি নামটা আমার কোড থেকে ইনপুট দেব। তো তারপর হচ্ছে কি এখন লাগবে হচ্ছে রোল নাম্বার। রোল কি, একটা ভ্যারিয়েবল। তো এখানে হচ্ছে কি রোল লিখলাম, নাম লিখলাম, রোল লিখলাম, আরও অনেক কিছু লেখা যায়, আমি আর কিছু লিখবো না। এখন হচ্ছে আমার কাজ কি, একটা ফাংশন থাকবে। তো ফাংশনের কাজ কি হবে, যে একটা আইডি কার্ড প্রিন্ট করা। তো আমি তো এখানে আইডি কার্ড বানাই দেখাতে পারতেছি না, বাট আইডেন্টিটির জন্য কি তার এই যে নাম আর রোল এটা আমি প্রিন্ট করব, এটার জন্য একটা ফাংশন লাগবে। তো কিভাবে করতে পারি, জাস্ট আমি একটা ফাংশন ডিফাইন করি। ফাংশন ডিফাইন করব কিভাবে, যে ফার্স্ট অফ অল ডাটা টাইপ, আমি যেহেতু প্রিন্ট করে আর কোনো ফিডব্যাক নিচ্ছি না, আমি কখনো রিটার্ন চাচ্ছি না, সেজন্য ভয়েড দিয়ে ডিসপ্লে আমার ইয়ার নাম, ফাংশনের নাম, আর্গুমেন্ট নিলাম। তো এখানে ডিসপ্লেতে কি থাকবে, এখন ভাবতে পারেন যে এখানকে নেম এবং রোল তো আমার আর্গুমেন্টে যাবে, তারপর না ওখানে প্রিন্ট হবে। প্রিন্ট কি করবে ওটা আমি লিখে নিই, প্রিন্ট, যেহেতু মাল্টিপল ভ্যারিয়েবল আছে, $সাইন নেম, তার আগে একটু সৌন্দর্য বাড়াই আমি, নেম স্পেস আমার ভ্যারিয়েবল যেটা আছে ওটা প্রিন্ট হবে, নিউ লাইনে যাবে। তারপর হচ্ছে কি নিউ লাইনের শুরু থেকে আমি কি প্রিন্ট করব, আমি প্রিন্ট করব হচ্ছে রোল দিয়ে স্পেস দেন রোল যে ভ্যারিয়েবলে আছে। এখন হচ্ছে কি নর্মাল যে আমরা ফাংশন ডিফাইন করতাম ওটার থেকে এখানে পার্থক্য কি, এখানে দেখি যে এই ডিসপ্লে এই ফাংশনে কিন্তু আমি এইগুলো ভ্যারিয়েবল থেকে অ্যাক্সেস করব না, এই ডিসপ্লেটা যাবে হচ্ছে আমার মেইন ফাংশনে। সো আমি যদি এখানে কোনো আর্গুমেন্ট দিই, এই আর্গুমেন্ট দিতে হবে আমার মেইন ফাংশন থেকে। কিন্তু আমি কি চাচ্ছি, যে আমি ক্লাসরুমে যখন নাম এবং রোল একবার অ্যাসাইন করে দিব, ওটাই আলটিমেটলি ডিসপ্লে করতেছে। সো ক্লাসের ভিতরে যদি কোনো ভ্যারিয়েবল থাকে ওটা আমার আর্গুমেন্টে দেওয়া লাগতেছে আলাদা করে। ক্লাসের ভিতরে এই ভ্যারিয়েবলগুলো এই ফাংশনের ভিতরে আলটিমেটলি অ্যাক্সেস পাবে। কিন্তু আমি যদি এমন কিছু চাইতাম যে এই ডিসপ্লেটা আর মেইন ফাংশনের কোনো প্যারামিটারকে তার আর্গুমেন্ট নিয়ে তারপর ওটাকে ডিসপ্লে বা কোনো কাজ করবে ওটা নিয়ে, সেই ক্ষেত্রে আমার একটা আর্গুমেন্ট দিতে হতো। কিন্তু এই ক্লাসের ভিতরে যেহেতু আছে, এটা হচ্ছে ক্লাসের ভিতরে কাজ করার সুবিধা, যে আমার আলাদা করে এটা আর্গুমেন্ট দেওয়া লাগতেছে না। তো নাম রোল আসতেছে। তো এখন যদি আমি স্টুডেন্ট এবং রুম, স্টুডেন্ট এগুলো রুম দিই, রান করলাম, আমার স্টুডেন্ট কিন্তু একটা ক্লাস হয়ে গেল, ভ্যারিয়েবল টাইপ কিন্তু ক্লাস, ঠিক আছে। তো এখন হচ্ছে এই স্টুডেন্ট দিয়ে আমি কাজ কি করব, তার আগে হচ্ছে কিছু মডিফাই করে দিই। আমি নাম কিন্তু সবসময় চাবো যে স্ট্রিং হোক, সেই জন্য আমি ফিক্স করে দিই। রোল চাবো সবসময় ইন্টিজার হোক। এখন যখন আমি স্টুডেন্ট একটা ক্লাস পেয়ে গেছি, তো ওটার জন্য এই অবজেক্টগুলো ক্রিয়েট হয়েছে। তো আমি চাইলে এই ভ্যালুগুলো অ্যাসাইন করে দিতে পারবো। কীভাবে অ্যাসাইন করবো, এই
স্টুডেন্টের ভিতর থেকে যে নাম, স্টুডেন্ট যে একটা ক্লাস চলে আসলো, কারণ যেহেতু ইকুয়াল টু রুম, তো স্টুডেন্ট কি হলো, স্টুডেন্টের জন্য যে নেম ওটাকে আমি ওই অবজেক্টটা কীভাবে আমি অ্যাক্সেস করব, স্টুডেন্ট ডট নেম এন্টার করে আমার সাজেশন দেখাচ্ছে, ইকুয়াল টু কি লিখবো আমি, যে মাহমুদ লিখি, সেমিকলন স্টুডেন্ট রোল ইকুয়ালস টু কি, আমার একটা রোল দিব, এটা আমি ইন্টিজার যেহেতু, সো নাম্বার লিখতে হবে, সো আমার রোল লিখি। লেখার পর আমি কি করব, যে ওটা কিন্তু প্রিন্ট করতে হবে, আমার কিন্তু আলাদা প্রিন্টএফ লেখা লাগতেছে না, জাস্ট স্টুডেন্ট ডট ডিসপ্লে, আর ডট লিখে কিন্তু আমি অ্যাক্সেস পেয়ে যাচ্ছি, কমা দিয়েছি আমি, এটা দিয়ে আর কিছু করা লাগতেছে না, এটা ইকুয়াল টু কিছু না, এটা একটা ফাংশন, এটাই যদি আমি রান করি আমি দেখি কি আসে, আমার কিন্তু ওই যে নেম রোল, এটা ওরকমভাবে তো ডেকোরেশন করা সম্ভব না, এখানে ধরে নেন এখানে হচ্ছে একটা কার্ড আছে পিছনে, ওখানে কিন্তু অটোমেটিক এই জিনিসটা জেনারেট হয়ে যাচ্ছে। দেখেন আমি কিন্তু জাস্ট স্টুডেন্ট ভ্যারিয়েবলটা ভ্যারিয়েবলকে আমি অ্যাসাইন করতেছি একটা ক্লাসের সাথে, এটার জন্য কি আমার স্টুডেন্টের বিভিন্ন ভ্যালু মানে বিভিন্ন অবজেক্ট কিন্তু অটোমেটিকই ক্রিয়েট হয়ে যাচ্ছে যখন হচ্ছে আমি এই ক্লাসের মাধ্যমে, মানে স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি স্টুডেন্ট নামে ক্লাস না, ক্লাসটা আমার রুম, ওই ক্লাসে স্টুডেন্ট হচ্ছে এই ক্লাসের মাধ্যমে ক্লাসিফাই হয়ে যাচ্ছে। মানে কি, ধরেন যদি আপনি বায়োলজি পড়ে থাকেন, ওখানে হচ্ছে বিভিন্ন ক্লাসিফিকেশন সম্পর্কে পড়ার কথা, তো ওটার সাথে কম্পেয়ার করে আপনি এটা বের করতে পারেন। বা কিভাবে আছে যে আমি হচ্ছে এটা ধরেন একটা টেকনিক, এই টেকনিকটা এই টেমপ্লেটের মাধ্যমে আমি ডিফাইন করে দিছি। তো এখন বলতেছি যে আমি ধরেন ডিপার্টমেন্ট হেড বলছে যে এই ক্রাইটেরিয়া ফলো করে আপনি স্টুডেন্টদের, একজনকে ফ্যাকাল্টিকে বলছে যে স্টুডেন্টদের ক্লাসিফাই করেন, তো আমাকে ওইভাবে ক্লাসিফাই করছে। আমি যদি আরেকটা ভ্যারিয়েবল কল করতাম যে টিচার ইকুয়াল টু রুম, তো টিচারদেরও ওই ক্লাসিফিকেশনটা তৈরি হয়ে গেল, ইউজার খালি ইনপুট দিয়ে দিয়ে ওটা প্রিন্ট করবে। কিভাবে হচ্ছে কাজ করে দেখি, এই জিনিসটা আমি কপি করে নিই। সো আমি যদি স্টুডেন্ট না লিখে টিচার লিখি, তাহলে কিন্তু টিচারদের জন্য এই একটা ক্লাসিফিকেশন তৈরি হয়ে গেল। ওভাবে আমি একটা ইউনিফর্ম ফরম্যাটে আমি আমার কাজগুলো করতে পারতেছি। যে রান করি টিচার ডট নেম গোস টু র্যান্ডমলি, যে মকবুল সাহেব, ধরেন মকবুল, টিচার ডট, আচ্ছা আমি হচ্ছে টিচারের ক্ষেত্রে একটা ফিল্ড ফাঁকা রেখে দেখি, দিয়ে আমি জাস্ট ডিসপ্লে করব যে তাই তো, যে আমি বাই ডিফল্ট এই জিনিসটা ফাঁকা থাকবে। তো এখন যদি আমি রান করি, এই যে আমার কিন্তু মাহমুদ আমার রোল দেখাচ্ছে। টিচারদের ক্ষেত্রে তো বা আচ্ছা রোলের জায়গায় আমি আইডি লিখতে পারতাম, তাহলে হচ্ছে একই ক্লাসিফিকেশন দিয়ে দুইজনের কাজ হয়ে যাচ্ছে। তো আমি জাস্ট করি, আচ্ছা চেঞ্জ এখন না করি, আইডি লিখলে জাস্ট লিখতে যে নেম মাহমুদ, আইডি এটা, এখানে কি নেম মকবুল, আইডি কি নাল, কারণ কি আমি হচ্ছে এখানে কোনো ভ্যালু দিইনি, এবং রোলের কিন্তু বাই ডিফল্ট কিছু দেওয়া নেই। আমি যদি কিছু ডিফল্ট দিয়ে দিই তাহলে হচ্ছে ধরেন এই যে ডিফল্ট এটা, তো সেক্ষেত্রে কিছু না দেখালে 10 দেখাবে। এই যে আমি আমারটা এই রোল দিয়েছি জন্য আমারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই টিচারের এখানে এই চেঞ্জটা করা হয়নি, এই জন্য হচ্ছে আমার 10 দেখাচ্ছে। তো আই হোপ এত মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি যে ক্লাস কি করতেছে। ক্লাস হচ্ছে একটা ভ্যারিয়েবলকে এই প্যারামিটারের জন্য ক্লাসিফাই করে দিচ্ছে, এবং ওই যেই প্যারামিটারগুলোর মানে যে অবজেক্টগুলোতে ক্লাসিফাই করতেছে, যে যেমন হচ্ছে আমি কি রুমের হচ্ছে একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে একটা বাসার যে সেট আপ কি রুম থাকবে বিভিন্ন, তারপর হচ্ছে বিভিন্ন
রান্নাঘর থাকবে, ওয়াশরুম থাকবে, এই ক্রাইটেরিয়া আমি বলে দিছিলাম। তো বাসা নাম্বার এততে অ্যাসাইন করলে ধরনের স্টুডেন্ট না, এটা হচ্ছে বাসা নাম্বার অমুক, বাসা নাম্বার 1, তো ওটার জন্য ক্লাসিফিকেশন হয়ে যাবে, এই রুমগুলো রাখতে হবে। সিমিলারলি আমি যদি এখানে লিখি বাসা নাম্বার 2, সেম প্যারামিটারে ভাগ হয়ে যাবে, আমি খালি ওই প্যারামিটারগুলা ভ্যালুগুলো ইনপুট করব। সো আমার হচ্ছে এখানে সুবিধা কি হচ্ছে, আমার হচ্ছে দেখেন যে একটা নির্দিষ্ট সিকোয়েন্সে আমি সবগুলো ভ্যালু বসাতে পারতেছি। আগে কি হইতো, আগে হচ্ছে আমার কি দেখা যাচ্ছিল যে এটার জন্য একটা ভ্যারিয়েবল লিখতে হবে x1, x2, y1, y2, এভাবে হচ্ছে আমার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভ্যারিয়েবল কল করতে করতে আমার জীবন শেষ হয়ে যেত, কিন্তু ভ্যারিয়েবল শেষ হইতো না। এবং দেখা যাচ্ছে যে ব্রড স্কেলে যারা কাজ করে অনেক ডাটা নিয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমার এটা মোটেও সুবিধাজনক লাগতেছে না। এবং আমি আরও কিছু দেখা যাচ্ছে কি অনেক প্যারামিটার নিয়ে আমার কাজ করতে হতে পারে, কিন্তু ওইটার যেমন হচ্ছে ডিফাইন একটা ভ্যালু আমরা দিয়ে দিতে পারি, যে বাই ডিফল্ট ধরেন হচ্ছে আমি সেকশন এর রোল নাম্বার বের করতে চাই, তো আমার সেকশনও এখানে একটা ইনপুট আসবে, তো সেক্ষেত্রে আমি সেকশন ইকুয়াল টু এ বাই ডিফল্ট বলে দিলে আমার ওই প্যারামিটারগুলো আলাদাভাবে কিছু বলা লাগতেছে না। এই যে দেখেন স্ট্রিং সেকশন ইকুয়ালস টু, আমি বাই ডিফল্ট এ বলবো, সেমিকলন। তো আমি হচ্ছে এই জায়গাটা বুঝছি, এটা মুছে দিই। আমি কিন্তু আলাদা করে কিছু ইনপুট দিচ্ছি না, আমি জাস্ট রান করি এটা সেকশন। আচ্ছা আমি এখানে প্রিন্ট করতে হবে, তো নিউ লাইন দিয়ে সেকশন দিয়ে $, ACC, সেভ, রান। আমার কিন্তু দেখতে পাচ্ছি যে সেকশনটা চলে আসছে, স্পেসটা মুছে দিলাম, এই যে আমার কিন্তু ফরম্যাটটা চলে আসছে। বাই ডিফল্ট কিন্তু কিছু ভ্যালু থাকে, ওগুলো আমার ডিফল্ট সেট করে দিলে আমি কিন্তু আমার এই ক্লাসিফিকেশনের মাধ্যমে আমার কাজগুলো হয়ে যাচ্ছে। তো এতটুকু মোটামুটি জানলে হবে। তো এখন হচ্ছে কি এই জিনিসগুলো দেখেন যে অনেক লাইন লিখতে হয়, আমি এতটুকুও কষ্ট করতে চাচ্ছি না। তো আমি কষ্টগুলা স্পেশালি যে ভ্যালু অ্যাসাইন করার জন্য আমার প্রত্যেকবার এটা পুরোটা লিখতে হচ্ছে। তো লিখার পরে আবার হচ্ছে ভ্যালু অ্যাসাইন করতে হচ্ছে। আমি চাচ্ছি যে আমি একটা ফরম্যাট লিখব, যে ফাংশনের সময় কি লিখলাম, যে প্রিন্টের পর একটা ফরম্যাট আছে, এর মধ্যে আমি যা লিখবো ওটা প্রিন্ট হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে এরকম একটা ফরম্যাট থাকবে, এখানে আর্গুমেন্টের মতন অনেকটা জিনিস, তো ওটার ভিতরে আমি যা একটা স্পেসিফিক অর্ডার দেওয়া থাকবে, ওই অর্ডারের স্পেসিফিক অর্ডারে লিখলাম। সেক্ষেত্রে কি করব, যে ওই স্পেসিফিক অর্ডারে লিখলে আমার অটোমেটিক ভ্যালুগুলো অ্যাসাইন হয়ে যাবে। সো সেই জন্য কি আমার একটা ক্লাসের মধ্যে একটা টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটটা কি, যে কনস্ট্রাক্টরের কাজ কি, যে ক্লাসের মতন এই যে আমি হচ্ছে এই রুম, তারপর ফার্স্ট ব্র্যাকেট একটা জিনিস লিখলাম না, তো এর ভিতরে এই আর্গুমেন্টগুলো দিলে অটোমেটিক্যালি সে স্টোর করে নিবে এই ভ্যারিয়েবলগুলোর মতন। তারপর হচ্ছে কোনো যদি মেথড থাকে, ওই মেথডটা যদি আমি কল করি, ওটা হচ্ছে ওই হিসাবে কাজ করতে পারবে। আবার আমি যদি এটার ভিতরে মেথড না কাজ করতে চাই, আমি সিম্পলি এভাবে অ্যাক্সেস নিতে পারবো ওই ভ্যালুগুলো নিয়ে এভাবে আমি কাজ করতে পারবো। যে আমার রোলের পর সাথে যদি আমি যোগ করতে চাই, গুণ করতে চাই, বিয়োগ করতে চাই, সব করতে পারবো আমি। যে কারণ আমি যেহেতু এখানে এই ভ্যালুগুলো অ্যাসাইন করতে পারতেছি, তার মানে কি এই ভ্যালুগুলো নিয়ে আমি কাজও করতে পারবো। তো দেখি জিনিসগুলো কেমন হয়। তো এই কনস্ট্রাক্টর কিভাবে বানায় ওই জিনিসটা দেখবো। তো কনস্ট্রাক্টর বানানোর নিয়ম কি, এটা একটু উপরে নিয়ে যাই। কনস্ট্রাক্টর বানানোর নিয়ম হচ্ছে আমার ক্লাসের যেই নাম, ওই নামটাই থাকবে আমার কনস্ট্রাক্টরের। সো আমি রুম, তারপর এটা হচ্ছে পুরো একটা ফাংশনের মতন দেখতে অনেকটা। আর্গুমেন্ট থাকবে, আর্গুমেন্ট কি আমি মেন ফাংশন থেকে নিব না। সো মেন ফাংশন থেকে যেহেতু নিব, তো এই জন্য আমার ফাংশনের মতো আর্গুমেন্ট থাকবে, যে আমি নাম আর রোল নিব মেন ফাংশন থেকে। সো নেম, রোল, এখানেও কিন্তু আমার নেম রোল লেখা আছে, তাই না? সো এটা যে সেম হতে হবে নট নেসেসারি, এখানে ডিফারেন্ট আমি নাম নিতে পারি। তো আমি হচ্ছে যাতে বুঝেন, আমি এক্স আর ওয়াই দিয়ে দিই, এক্স আর ওয়াই দিয়ে আমার কি করতে হতো, এটা আমার বেসিক সিনট্যাক্স না। তো সেক্ষেত্রে আমার করতে হবে কি, এখানে দেখেন
একটু উপরে নিই। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমার কি করতে হবে, যে এক্স ভ্যালু, এটা কি আমার একটা স্ট্রিং আসতেছে না, দেখেন এক্স এর জায়গায় আমি নাম নিব, তো এক্স এ এটা হচ্ছে একটা স্ট্রিং হবে। তো ওই স্ট্রিংটা কি হবে, আমি যদি আগে রোল নিতে চাই আমার আগে বলে দিতে হবে রোল নিব। সো স্ট্রিং নিলে আগে স্ট্রিং লিখতে হবে পুরোটা স্ট্রিং, এবং এখানে কি ইন্টিজার একটা ভ্যালু নিব, এই জন্য আমি ইন্ট লিখলাম। লেখার পর কি এই ভ্যালুটা আমার হচ্ছে এখানকার নেমে অ্যাসাইন করতে হবে না, সো ওটাই করব, যে নেম ইকুয়ালস টু এক্স, রোল ইকুয়ালস টু ওয়াই, দিয়ে আমার এটা ক্লোজ হয়ে গেল, আমার কোড রেডি। কিন্তু এখন হচ্ছে কিন্তু আগের ফরম্যাটে আবার অ্যাক্সেস করা যাবে না, দেখেন এই যে আমরা কিন্তু আগের মতন কাজ করতে পারতেছি না। তো কাজ করতে হলে কিভাবে কাজ করতে হবে, এই ভ্যালুগুলা আমি এখানে যে আর্গুমেন্টের ফরম্যাটে দিচ্ছি ওই ভিতরে ওইভাবে ওই ফরম্যাটে লিখতে হবে। তো মাহমুদ চলে যাবে আমার প্রথম আর্গুমেন্ট। আমার কিন্তু এটা সবসময় মাথায় রাখতে হবে যে আমি ওইখানে যেই সিকোয়েন্স দিছি ওই সিকোয়েন্সে রাখতে হবে। আমরা হচ্ছে কোডটা যেভাবে আপাতত লিখছি এই ওটা অনুযায়ী আমার অলওয়েজ সেম সিকোয়েন্সে রাখতে হবে, ঠিক আছে? এই ভদ্রলোকগুলো চলে যাবে। চেঞ্জ হচ্ছে এটা বোঝার জন্য আমি অন্য একটা নাম দিয়ে দিই। কি নাম দেওয়া যায়, একটা নাম দিই যে ইভান্স দিয়ে দিই। রোল নাম্বারটা ধরেন 2090 লিখলাম। লেখার পর আমি জাস্ট এটা রান করি, এই যে আমার কিন্তু ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার আলাদাভাবে ওটা কল করা যাচ্ছে। কিন্তু দেখেন আমি হচ্ছে অনেক অলস একজন মানুষ, আমি এতটাও কষ্ট করতে চাচ্ছি না। এখানে হয়তো হ্যাঁ এটা একটা সুন্দর সিনট্যাক্স হয়ে গেছে, কিন্তু এই ভদ্রলোককে আনার জন্য কিন্তু আমার এখানে অনেক কষ্ট করতে হয়েছে। অতিরিক্ত একটা ভ্যারিয়েবল নিয়ে আসছে আমি যেটা চাচ্ছি না, এখানে আবার কতগুলো ব্র্যাকেট দিতে হচ্ছে। তো এই সিনট্যাক্সটা আমার ইজি করার জন্য কিভাবে লেখা যায়, যে আমার রুম যেটা আছে ক্লাসের নাম যেটা ওটাই থাকবে, বাট এখানে কি একটা ভ্যারিয়েবল আছে না, সো আমি চাচ্ছি যে এই ভ্যারিয়েবলটা মানে আই ওয়ান্ট যে আওয়ার ভ্যালু উইল বি স্টোরড ইন দিস ভ্যারিয়েবল। এই জন্য একটা কমান্ড আছে, দেখেন যে দিস লিখবেন ডট ভ্যারিয়েবলের নাম নেম, আবার দিস ডট রোল, ঠিক আছে? রোল আমি চাচ্ছি না সেকশনের নিতে, বা সেকশন চাইলে নিতে পারি, ঠিক আছে? সেকশন যে দিস ডট সেকশন আমি এটা নিলাম, দিয়ে সেমিকলন হয়ে গেল। এই অবস্থায় আমি যদি একটা আর্গুমেন্ট লাগবে, আর্গুমেন্টটা দেখি ফাঁকা রাখলে কি হয়, একটা আর্গুমেন্ট এই যে আমার একটা আর্গুমেন্ট দিতেই হবে আমি যদি এটা কম্পালসারি করে দিই। তো সেক্ষেত্রে হচ্ছে আমার কি করব, আমার একটা লিখে দিই যে এ, আচ্ছা এটা তো ইয়া হতে হবে, স্ট্রিং হতে হবে না, তো স্ট্রিং এর ফরম্যাটটা লিখে নিই। এখন দেখি এই যে আমার কিন্তু ওই ফরম্যাটটা চলে আসছে। এখন দেখেন যে আর্গুমেন্ট যদি এখানে 3টা আছে, আরও বেশি যদি আর্গুমেন্ট থাকতো সেক্ষেত্রে কি করতে হতো আমাদের, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমার মনে রাখা অনেক কষ্ট, যে আমি কিন্তু বারবার সোর্স করে আসবো না যে নেমের পর রোলের পর কি। এই জন্য করবো কি পুরো জিনিসটা আমি একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবো। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলে আমার কি করতে হবে, যে এটা হচ্ছে পজিশনাল আর্গুমেন্টের জায়গায় আপনার কি হবে, যে এখানে কোনটা কি এটা আপনার বলে দিতে হবে। যেমন হচ্ছে কি নেম, তাই তো আমার হচ্ছে একটা সুবিধা হলো যে আমার হচ্ছে কোনো সিকোয়েন্স লাগতেছে না, আমি জানতে হবে যে একটা নাম লাগবে, রোল লাগবে, সেকশন হবে। তো আমি হচ্ছে উল্টাপাল্টা লিখে দিই যে এটা ধরেন আমার নেম, তাই না? সো নেম লিখে কোলন দিব, রোল বলার জন্য এটার পরে আমাকে রোল কোলন দিলাম, সেকশনের পর সেকশন কোলন দিলাম, দেওয়ার পর এখন রান করি।
আসছে যে আমার জিনিসটা যে কাজ করতেছে এটা কিভাবে বুঝবো? ধরেন এই জিনিসটা আমি চেঞ্জ করে দিব 98, এই যে আমার কিন্তু ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। আর সিকোয়েন্স দেখেন উল্টাপাল্টা করে দেখি এখন। আচ্ছা কমা, রান করি, সেম চেঞ্জ হচ্ছে। এসটা কমায় দেখি চেঞ্জ হচ্ছে আমি বোঝার জন্য। তো কীভাবে আমি দেখলাম যে একটা ক্লাসিফিকেশনের মাধ্যমে আমি একটা সিম্পল টেকনিক ইউজ করলাম এখানে। আমার মনে হচ্ছে যে আমি এই 3 লাইন লাইক এই জিনিসটা তো আমার লিখতেই হচ্ছে, তাই না? দেখা যাচ্ছে যে 3টা ভ্যারিয়েবল আমার কল করতে, একটা ফাংশন কল করতে, কিন্তু আমার এতটা কষ্ট করতে হইতো না যদি হচ্ছে আমি এটা না করতাম। আমার জাস্ট কয়েকটা এক্সট্রা লাইন, এটার পরে কয়েকটা এক্সট্রা লাইন লিখলে কিন্তু আমার কাজগুলো হয়ে যেত। তো আমরা ক্লাস নিয়ে কেন কাজ করতেছি? ক্লাস নিয়ে আমরা কাজ করতেছি কারণ কি, যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি অবজেক্ট ক্রিয়েট করতেছি আমার সুবিধা মতন কাজ করার জন্য। এটা খালি একটা ডাটা ছিল, আমি কিন্তু এরকম হাজারো ডাটা নিয়ে শুধু এই টেমপ্লেট ইউজ করে ব্যবহার করতে পারবো। তো এটা হচ্ছে আমার একটা সুবিধা। আর আমরা কিন্তু অলরেডি বিভিন্ন অবজেক্ট নিয়ে কাজ করছি। ওই অবজেক্টগুলো হচ্ছে যেমন হচ্ছে প্রিন্ট নিয়ে কাজ করি, ওটাও কিন্তু একটা বিল্ট ইন মেথড। এই যে মেইন ফাংশন যে বলতেছি, এটা যে একটা কি কাজ করবে, একটা সিনট্যাক্স আছে, এগুলো কিন্তু একটা মেথড। ফাংশনও কিন্তু ঘুরে ফিরে একটা মেথড বলা যায়। বা হচ্ছে একটা ভ্যারিয়েবল যে কল করতেছে, ওগুলো অবজেক্ট। তো এগুলো নিয়ে যে আমরা কাজ করতেছি, ওই জিনিসগুলো কিন্তু আমার র্যান্ডম মানে স্ক্যাটার্ড। আমি প্রথম যে এক্সাম্পল দিলাম যে ছড়াই ছিটায় আছে, সো ওটাই হচ্ছে আমার কাজ করার সুবিধার জন্য, আমি অর্গানাইজ করে নেওয়ার জন্য ডার্ক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অলসো বিভিন্ন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ওরাও হচ্ছে এই জিনিসটা অফার করে। সো এটা অনেক সুবিধাজনক একটা জিনিস। তো এতটুকুই ছিল মোটামুটি আজকের জন্য। তো একটা সামারি করি যে মোটামুটি এই এতটুকু নলেজ দিয়ে আপনি পুরো ডার্ক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক কিছু করে ফেলতে পারবেন। তো আমি যেগুলো দেখাইলাম ওটার বাইরেও অনেক কিছু ট্রাই করবেন। যে এখানে ধরেন একটা আর্গুমেন্ট আমি সরাই দিলাম, কি হচ্ছে, রান করি, সে আমার সেকশন কিন্তু নাল দেখাচ্ছে একটা আর্গুমেন্ট যদি না দিই। ঠিক আছে, এর আগে দেখেন আমি সেকেন্ড ব্র্যাকেট আগে মুছে দিই। এই অবস্থায় যদি এই কাজটা করতাম তাহলে কিন্তু আমাকে কি করতে আল্লাহ জানে, এই যে অনেক ইরর দেখাচ্ছিল। বাট এখন রান করলে কিন্তু সমস্যা দেখাচ্ছে না। সো এই চেঞ্জগুলো আবার অনেক সময় দেখবেন যে প্রত্যেকটা আর্গুমেন্ট দেওয়া লাগে না। ঠিক আছে, যে বড় বড় ফাংশনে কিছু জিনিস আপনি চাইলে দিতে পারেন, যে এরকম কিন্তু আপনার কোলন দিয়ে দিতে হয় আর কি। এখানে যেই নাম থাকবে ওই অনুযায়ী এই জিনিসটা চেঞ্জ হবে আর কি। তো এই ফরম্যাট সম্পর্কে আপনি যখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক কাজ আছে, যেমন ফ্লাটারের এক্সাম্পল আমি বারবার দিই, ওগুলো নিয়ে যখন কাজ করবেন অনেক কিছু নতুন নতুন জিনিস শিখবেন। বা দেখলে আমি মোটামুটি কভার করার ট্রাই করেছি কি, যেগুলো দেখলে আপনি নতুন জিনিস হচ্ছে ইজিলি অ্যাডাপ্ট করতে পারবেন, প্যারা নিতে হবে না অতিরিক্ত। হ্যাঁ, তাছাড়া আপনি যদি গুগল করেন সেক্ষেত্রে অনেক কিছু আপনি নিজে থেকেই জানতে পারবেন। যেমন হচ্ছে আপনি ডার্টের যে ওয়েবসাইট আছে, ওখানে কিন্তু হচ্ছে আমি যা যা পড়েছি অবশ্য যা যা পড়াইনি ওগুলা দেখবেন একদম কমপ্লিটলি কভার করা আছে। তো তাও যদি আপনার কোনো ফিচারে ডাউট থাকে অফকোর্স আমাকে জানাবেন, ওটার উপর ভিডিও বানানোর ট্রাই করব। আর এখন পর্যন্ত যেগুলো টপিক কভার করেছিলাম ওগুলোর উপরে যদি কোনো ডাউট থাকে ওগুলো অফকোর্স জানাবেন আমাকে। সো লাস্ট কয়েকটা ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ফার্স্ট টাইম এই ধরনের ভিডিও বানানো, সো কোনো ভুল টুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর থ্যাংক ইউ সো মাচ। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অফকোর্স লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন টু হেল্প দিস চ্যানেল গ্রো। ধন্যবাদ সবাইকে।